ওকে ওকে, এবার রেকর্ড হচ্ছে। বেশ, তাহলে গত ক্লাসে আমরা সেই টপিকগুলো দেখেছিলাম এবং আমরা রুটিনে উল্লেখ করেছি যে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, এরপর কারকের ক্লাস আছে, সন্ধির ক্লাস আছে। যে স্যারেদের ক্লাস আছেন ওনারা সেই সময় ক্লাস নেবেন। এক নজরে বৈদিক সাহিত্যের ইতিহাস, আমরা এই টপিকটি থেকে প্রথমে আমরা যেটা পড়াশোনা করব একদম বেসিক জিনিসগুলো দেখে নেব। তারপর আজকের ক্লাসের পর নেক্সট ক্লাসে আমরা এর থেকে আরেকটু ডিপলি প্রবেশ করব, মানে ঋগ্বেদ ভাষ্য উপক্রমণিকা থেকে শুরু করে বৈদিক যজ্ঞ থেকে শুরু করে ইত্যাদি সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা প্রবেশ করব। তো প্রথম দিন আমরা একদম বেসিক জিনিসগুলো, যেগুলো উপনিষদ কি, আরণ্যক কি, বেদের ব্যুৎপত্তি কি, কে কি বলেছে ইত্যাদি বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখে নেব। নেক্সট থেকে আমরা আস্তে আস্তে ডিপলি প্রবেশ করব। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ফার্স্ট আমরা সূচনা, মানে বৈদিক সাহিত্য বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব বৈদিক সাহিত্যের ইতিহাস, এর ব্যুৎপত্তি কি হবে, মানে বেদ এর ব্যুৎপত্তি কি হবে। নেক্সট হচ্ছে বেদ সম্পর্কিত বিশেষ উক্তি, আমরা প্রত্যেকেই জানি, সেই বিষয়গুলো আমরা একটুখানি দেখে নেব। নেক্সট আমরা 5 নম্বরে দেখব বেদের রচনাকাল। নেক্সট আমরা দেখব মন্ত্রের অঙ্গ, দেবতাদের স্থান। নেক্সট 8 নম্বর আমরা দেখব দেবতাদের বিভাগ, বৈদিক দেবতার বিশেষণ বা উপাধি, বেদ ও পাঠ প্রণালী, বৈদিক স্বর, বৈদিক ছন্দ, বেদাঙ্গ, সূক্ত সমূহ, বেদের বিভাগ এবং অতিরিক্ত কিছু তথ্য। মানে তো প্রত্যেকের কাছে ব্রহ্মাস্ত্র বই আছে বা হয়তো পেয়ে যাবেন, যাদের কাছে নেই পোস্ট অলরেডি হয়ে গেছে, পেয়ে যাবেন, তবু অসুবিধা হবে না, আমি পুরোটাই স্ক্রিনে শেয়ার করব। আপ টু 15 অবধি আমাদের প্রত্যেকের কাছে যে বইটি আছে সেই বই অনুসারেই সেখান থেকে আমরা পড়াশোনা করব, এবং 16 নাম্বার যে পয়েন্টটি রয়েছে অতিরিক্ত কিছু তথ্য, এই বিষয়গুলো 2-3টে বই ঘেটে আমি যেগুলো পেয়েছি, যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বলবো, কিন্তু সেগুলো আপনাদেরকে একটুখানি লিখে নিতে হবে, একটু তাড়াতাড়ি এগুলো লিখে নিতে হবে। তাই প্রত্যেকেই খাতা কলম রাখবেন, মানে যে ক্লাসেই হোক না কেন, বেদ হোক, সন্ধি হোক, ব্যাকরণের অন্য পাঠ হোক, যে ক্লাসটাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু আপনারা খাতা কলমটি রাখবেন। কারণ অনেক কিছুই কিন্তু এই ব্রহ্মাস্ত্র বইয়ের মধ্যে হয়তো এখন মনে হচ্ছে যে এইগুলো আরো আপডেট করতে হবে, সেই বিষয়গুলো আমি ক্লাসের সাথে সাথে আপনাদেরকে বলে যাব, সেগুলো নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আমরা ব্লু প্রিন্ট পেয়ে গেছি, আমাদের এই টপিকগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। চেষ্টা করব আমরা 1 ঘন্টার মধ্যেই পুরোটা আলোচনা করার। ওকে, ফার্স্ট আমরা যে বিষয়টা, প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে আমাদের সূচনা, মানে বৈদিক সাহিত্যের ইতিহাস বলতে আমরা কি বুঝি। এখানে সুন্দর করে লেখা আছে সৃষ্টির আদিকাল থেকে রামায়ণ রচনার আগে পর্যন্ত বৈদিক সাহিত্যের ইতিহাস। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস এবং অপরটি হলো লৌকিক সাহিত্যের ইতিহাস। এই বৈদিক সাহিত্যের ইতিহাস এবং লৌকিক সাহিত্যের ইতিহাস দুটোর মধ্যে সীমা নির্ধারণ করছে রামায়ণ রচনা। অর্থাৎ যেদিন থেকে আমরা সৃষ্টি ধরছি, যেদিন থেকে আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি আমরা কল্পনা করছি, সেই দিন থেকে শুরু করে রামায়ণ রচনা ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে রামায়ণ রচনা শুরু হলো ঠিক তার আগে পর্যন্ত যে সাহিত্য, যে রচনা, যে কাব্যকৃতি ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা বিশাল পরিবেশ, একটা বিশাল যে পরিসর গঠে উঠেছে, সেই পরিসরটাকে আমরা বলছি বৈদিক সাহিত্যের ইতিহাস। এবং তারপর সেই সময়টার থেকে, অর্থাৎ যখন থেকে রামায়ণ রচনার সৃষ্টি হচ্ছে সেই সময় থেকে শুরু করে আজ অবধি, মানে আজকে যদি আমরা 5/7/2026 এই ডেটটাকে কাউন্ট করি, এর মধ্যে যত শাস্ত্র আমাদের রচনা হচ্ছে প্রত্যেকটা শাস্ত্র কিন্তু আমাদের যাচ্ছে লৌকিক সাহিত্যের ইতিহাসের মধ্যে। এবার অনেকের প্রত্যেকের এই বিষয়গুলো জানা আছে, জাস্ট আমরা একবার ঝালাই করে নিচ্ছি। মন্ত্র এবং শ্লোক, অর্থাৎ বেদের মধ্যে, অর্থাৎ বৈদিক সাহিত্যের মধ্যে যে ছন্দবদ্ধ
পাদ ব্যবস্থা যুক্ত যে চরণগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলি মন্ত্র। আর লৌকিক সাহিত্যে যে শ্লোক, যে ছন্দবদ্ধ যে চরণ ব্যবস্থা আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলি শ্লোক। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ বৈদিক সাহিত্যের মধ্যে যা কিছু আলোচনা হবে ছন্দবদ্ধ, অবশ্যই সেই পদ্যাত্মক যে ছন্দবদ্ধ যে চরণগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে আমরা মন্ত্র বলি, তার ডেফিনেশন আলাদা আছে। এবং লৌকিক সাহিত্যে অর্থাৎ রামায়ণ থেকে শুরু করে যে যে বিষয়গুলো আমরা পড়ছি ছন্দবদ্ধ অবস্থায় বা শ্লোক আকারে সেগুলোকে আমরা বলছি শ্লোক। এই প্রশ্নটা অর্থাৎ শ্লোক এবং মন্ত্র এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটা কিন্তু অনেক জায়গাতে জিজ্ঞাসা করা হয় এবং এখান থেকেও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। মানে শ্লোক কি বা মন্ত্র কি, এই জায়গাটার থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। যেমন ধরুন একটা প্রশ্ন করা হলো, বেদে যা বৈদিক সাহিত্যে ছন্দবদ্ধ অবস্থায় যে চরণগুলোকে আমরা পাই সেটিকে বলা হয় মন্ত্র, শ্লোক, ছন্দ, আরো একটা কিছু দিয়ে দিল, এরকম 4টে অপশন দিয়ে দিল, তাহলে আমাদের তখন উত্তর হয়ে যাবে মন্ত্র। ঠিক প্রশ্নটা যদি আবার উল্টো ভাবে থাকে, লৌকিক সাহিত্যের মধ্যে আমরা যে ছন্দবদ্ধ অবস্থায় যে চরণগুলোকে দেখতে পাই সেটিকে বলা হয় মন্ত্র, শ্লোক, আদার্স দুটো অপশন দিয়ে দিল, সেটা হবে তখন আমাদের শ্লোক। এই দুটো আমাদের কিন্তু ধারণাটা রাখতে হবে। এটা অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে, এসএসসির ইন্টারভিউতে, এগুলো হায়ার এডুকেশনে জিজ্ঞাসা করবে না। এসএসসির ক্ষেত্রে কিন্তু এই দুটো জায়গাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় অনেক সময় বা হতে পারে। তাই আমরা দেখে নিলাম সৃষ্টির আদিকাল থেকে শুরু করে রামায়ণ রচনার আগে পর্যন্ত যা যা সাহিত্য আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি বৈদিক সাহিত্য, এবং রামায়ণ থেকে শুরু করে আজ অব্দি যা কিছু সাহিত্য আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা লৌকিক সাহিত্য। বেদের মধ্যে যা কিছু ছন্দবদ্ধ অবস্থায় আমরা পাচ্ছি সেগুলোকে আমরা মন্ত্র বলছি, লৌকিক সাহিত্যের মধ্যে যেগুলোকে আমরা পাচ্ছি সেগুলোকে আমরা শ্লোক বলছি। ওকে, নেক্সট আমরা দেখছি বৈদিক সাহিত্যের ব্যুৎপত্তি। ফার্স্ট, বৈদিক শব্দটা যেভাবে গঠিত হয়েছে, বেদ এই শব্দটার সঙ্গে ঠয় প্রত্যয় করে কিন্তু বৈদিক শব্দটা নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে বেদোক্ত। মানে বেদে যা কিছু উক্ত হয়েছে তাকে বেদোক্ত বলে, তাকে বৈদিক বলে। সাহিত্য, এই জায়গাটা আমার মনে হয় একটা জফলা, যাদের কাছে ব্রহ্মাস্ত্র বইটা আছে জফলাটা মিস্টেক গেছে, সহিত যুক্ত সয় প্রত্যয় করলে সাহিত্য, যার অর্থ হচ্ছে মেলন বা একত্র। ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, সুতরাং বিস্তৃত আলোচনা, পৌরাণিক বিষয়, উপাখ্যান ইত্যাদি। সুতরাং বেদকে কেন্দ্র করে যে সাহিত্য গড়ে উঠেছে তা হলো বৈদিক সাহিত্য, সেই সাহিত্য সম্বন্ধে যে ইতিহাস বা বিস্তৃত আলোচনা তাই হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস। খুব সিম্পল, এগুলো আলোচনার কিচ্ছু নেই, তথাপি একবার জাস্ট অনেকদিন আগে পড়া হয়েছে, একবার আমরা ঝালাই করে নিচ্ছি বিষয়গুলোকে। নেক্সট আমরা যদি বেদ শব্দের ব্যুৎপত্তিতে যাই, দেখতে পাবো এখানে বিদ্যতে অনেন ইতি বেদ, করণ বাচ্চে এটা তৈরি হয়েছে। বিদ্যতে অনেন ইতি বেদ এই অর্থে, বিদ্যতে অনেন ইতি বেদ এই অর্থে বিদ ধাতুর উত্তর, উত্তর মানে পরে, বিদ ধাতুর সাথে, উত্তর মানে পরে বা সাথে, বিদ ধাতুর সাথে ঘয় প্রত্যয় যুক্ত করে আমাদের বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জ্ঞান বা পরম জ্ঞান। বিদ যুক্ত ঘয় বেদ, বেদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে কুশ সমষ্টি। এই কুশ সমষ্টি এই শব্দটা কিভাবে নিষ্পন্ন হয়, বিদ ধাতুর সঙ্গে অচ প্রত্যয় করলে কিন্তু যে বেদ শব্দটা নিষ্পন্ন হয় সেটাকে বলা হয় কুশ সমষ্টি। এটাও কিন্তু অনেক জায়গাতে জিজ্ঞাসা করে, এটার রেফারেন্স আমার কাছে এই মুহূর্তে নেই, এটা মানে স্যারেদের থেকে শোনা, এটা রেফারেন্স আমিও পাইনি, ওনারাও আমি জানি না হয়তো দিয়েছিলেন, আমি হয়তো লিখতে পারিনি, এটা রেফারেন্স আমি পাই না, তবে এটা গুরুবাক্য, স্যারেদের কাছে যখন আমরা পড়েছি। আচ্ছা একবার বলুন। হ্যাঁ বলছি বলছি, বিদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করলে বেদ হয়, তার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের আরেকটি, ব্র্যাকেটে দেখুন লেখা আছে, বেদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে কুশ সমষ্টি। এই কুশ সমষ্টি, এই এই যে অর্থটা বিদ ধাতুর সঙ্গে অচ প্রত্যয় করলে কিন্তু এই অর্থটা পাওয়া যায় কুশ সমষ্টি, কিন্তু এর রেফারেন্স আমার কাছে নেই।
এটি স্যারেদের কাছে যখন আমরা শুনেছিলাম বা পড়েছিলাম তখন ওনারা বলেছিলেন, হয়তো রেফারেন্স নিশ্চয়ই বলেছিলেন, আমি লিখতে পারিনি, আমি পাইনি, রেফারেন্সটা আমি পাচ্ছি না। বিদ ধাতুর সঙ্গে অজ প্রত্যয় কোথাও না কোথাও প্রয়োগ করা হয়েছে। বেদ অর্থে কুশ সমষ্টি, এই সব শব্দে কুশ সমষ্টি অর্থে বেদ শব্দটা প্রয়োগ করা হয়েছে। তাই বেদ শব্দের যদি আরেকটা অর্থ আমরা খুঁজে বেড়াই তাহলে কিন্তু কুশ সমষ্টি পাচ্ছি। ওকে, তাহলে পরীক্ষাতে যদি কখনো আসে বেদ শব্দের অর্থ কি, ফার্স্ট অপশন থাকছে জ্ঞান, নেক্সট অপশন থাকছে কুশ সমষ্টি, থার্ড অপশন থাকবে দুটোই, ফোর্থ অপশন থাকবে যে কোনো একটি। এরকম যদি থাকে, যদি কোথাও কুশ সমষ্টি শব্দটা আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু জ্ঞান বা কুশ সমষ্টি দুটোকে আমাদের নিতে হবে। তবে রেফারেন্স অবশ্যই পেয়ে যাব, আমি অবশ্যই চেষ্টা করব এর রেফারেন্সটা দেওয়ার, মানে কোথায় এই শব্দটার প্রয়োগ করা হয়েছে। এটা ছাড়া তো আমরা প্রামাণিক হিসেবে স্বীকার করতে পারবো না, জাস্ট আমরা জেনে রাখলাম, হয়তো দেবে না, বিতর্কমূলক প্রশ্ন আবার দিলেও দিয়ে দিতে পারে, আমরা জেনে রাখলাম যে এই প্রশ্নটা কিন্তু হতে পারে, এটা একটা বিতর্কমূলক প্রশ্নের জায়গায় যেতে পারে যদি রেফারেন্স আমরা না পাই। ওকে, নেক্সট দেখুন। প্রশ্ন ছিল, যদি অপশনে জ্ঞান আর কুশ সমষ্টি দুটোই থাকে তাহলে আমরা কোনটা টিক দেব? যদি দুটোই থাকে 3 নাম্বার অপশন কিন্তু দুটোই থাকবে। আচ্ছা স্যার। 3 নাম্বার অপশনে দুটোই থাকবে, আর যদি দুটো না থাকে, যদি যে উপরের দুটোই ঠিক, তাহলে কিন্তু বিতর্কমূলক প্রশ্ন তৈরি হবে, এবং তার জন্য আমাদেরকে যারা কুশ সমষ্টি এইটাকে দাগ দিয়ে দেবে, সচরাচর সবাই জ্ঞানটাকেই দাগ দেবে, কিন্তু কুশ সমষ্টি যদি কেউ রেফারেন্স হিসাবে দেখিয়ে দেয় যে এখানে কিন্তু বেদ শব্দের অর্থ কুশ সমষ্টি এই অর্থে নেওয়া হয়েছে, তাহলে বিতর্কমূলক তৈরি হয়ে গেল। তাই যিনি পরীক্ষক থাকবেন তিনি নিশ্চয়ই দুটো অপশনকেই টার্গেট করবেন, মানে 3 নাম্বার অপশনে কিন্তু দুটোই ঠিক বলে একটা অপশন রাখবেন। নেক্সট হচ্ছে বিদ ধাতু 4টি অর্থ আছে, বিদ সত্যার্থে, বিদ লাভার্থে, বিদ জ্ঞানার্থে, বিদ বিচরণার্থে। এখান থেকে আমাদের একটু দেখতে হবে, এই জায়গাটা আমার কিন্তু ওই বইয়ের মধ্যে নেই, মানে ইয়েটার মধ্যে নেই, ব্রহ্মাস্ত্র বইটার মধ্যে এই পোর্শনটা নেই। সত্তাবাচিক, সত্তা মানে হচ্ছে থাকা, এক্সিস্টিং, বিরাজ করা, সত্তা থাকে, সত্তা মানে হচ্ছে এক্সিস্টিং, বিরাজ করে। সত্যবাচী বিদ ধাতু অকর্মক, বাকিগুলো সকর্মক। এই যে বিদ ধাতুর যে 4টি অর্থ আমরা বলছি, এর মধ্যে যে সত্তাবাচী যে বিদ শব্দ, যে বিদ ধাতু রয়েছে সেটি কেবলমাত্র অকর্মক, বাকি 3টে হচ্ছে সকর্মক, মানে বাকি 3টের কর্ম আছে। যে শব্দ রাশির দ্বারা, আচ্ছা আছে, যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন মানে জ্ঞান অভিন্ন ও সত্তাভিন্ন, দেখুন কি বলছে, যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন মানে জ্ঞান অভিন্ন, মানে জ্ঞানটাই হচ্ছে সেই তত্ত্বটা, এবং সত্তাভিন্ন অর্থাৎ সত্তাটাই হচ্ছে সেই তত্ত্বটা। বেদ প্রমাণক অর্থাৎ বেদ প্রমাণের দ্বারা, বৈদিক প্রমাণের দ্বারা, অর্থাৎ যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন অর্থাৎ জ্ঞান অভিন্ন ও সত্তাভিন্ন এবং সত্তাভিন্ন, বেদ প্রমাণক, বেদ বৈদিক প্রমাণের দ্বারা পরব্রহ্ম বা পরব্রহ্ম স্বরূপ পুরুষার্থ স্বরূপ সুখকে বিচারপূর্বক জানা ও লাভ করা যায় তাকে বেদ বলে। যে শব্দ রাশির দ্বারা আমরা জ্ঞানভিন্ন, সত্তাভিন্ন, বেদ প্রমাণক, পরম ব্রহ্ম স্বরূপ যে পুরুষার্থ, আমাদের জীবনের, মনুষ্য জীবনের যে 4টে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই মোক্ষ হচ্ছে আমাদের পরম পুরুষার্থ। এই পরম পুরুষার্থকে যার দ্বারা আমরা বিচারপূর্বক জানতে পারি, এই যে 3 নাম্বার অর্থ আছে না, এই একদম 4 নাম্বারে বিচরণার্থে বিচারপূর্বক, অর্থাৎ যার দ্বারা আমরা পরম ব্রহ্মস্বরূপ পুরুষার্থরূপ যে মোক্ষ, আলটিমেট যে আমাদের গোল, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই যে আলটিমেট যে গোল, পরম পুরুষার্থ, চতুর্থ পুরুষার্থের কথা যে বলা হচ্ছে পরম পুরুষার্থ মোক্ষ, এই মোক্ষকে যার দ্বারা আমরা বিচারপূর্বক, 4 নম্বরের অর্থ আমরা পাচ্ছি বিদ ধাতু, বিচারপূর্বক জানা, বিদ মানে জ্ঞানার্থে 3 নাম্বার অপশন পাচ্ছি, এবং লাভ করা, এই যে 2 নাম্বার আমরা অপশন পাচ্ছি। তাহলে যে শব্দ রাশির দ্বারা জ্ঞানভিন্ন, সত্তাভিন্ন, বেদ প্রমাণক, পরম ব্রহ্ম স্বরূপ পুরুষার্থ স্বরূপ সুখকে বিচার করা যায়
বিচারপূর্বক জানা ও লাভ করা যায় তাকে বেদ বলে। এটা হচ্ছে আমাদের বেদের একটা ডেফিনেশন পাচ্ছি এই অর্থগুলোকে কেন্দ্র করে। বেদোক্ত জাগাদি হলো সেই পুরুষার্থের সাধন, মানে এই যে আমরা পরম পুরুষার্থের কথা বলছি, যে মোক্ষের কথা বলছি, সেই মোক্ষ আমরা কিভাবে লাভ করব তার একটা সাধন বলা হচ্ছে বেদোক্ত জাগাদি। অর্থাৎ বেদে যে উক্ত যাগ যজ্ঞাদির কথা বলা হয়েছে, যাগ আদি, আদি শব্দের দ্বারা কিন্তু শুধুমাত্র যজ্ঞের কথা বলা হয়নি, আদি শব্দের দ্বারা যজ্ঞ, জ্ঞান ইত্যাদি সমস্ত কিছু, ধর্ম, অর্থ সমস্ত কিছুর কথা বলা হচ্ছে। বেদোক্ত জাগাদি হলো সেই পুরুষার্থের সাধন, অর্থাৎ আমরা যে পরম পুরুষার্থের কথা বলছি, আমরা যে মোক্ষের কথা বলছি, সেই মোক্ষ আমরা কিভাবে লাভ করব না বেদে উক্ত জাগাদি, যাগ প্রভৃতি যা কিছু বেদে উক্ত হয়েছে সেইগুলো হচ্ছে আমাদের পরম পুরুষার্থ লাভের একটা সাধন। তাহলে সাধ্য হচ্ছে আমাদের পুরুষার্থ, সাধন হচ্ছে বেদোক্ত জাগাদি। দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগকে বলা হয় যাগ। যাগ কাকে বলা হয়? দেবতার উদ্দেশ্যে যখন আমরা দ্রব্য ত্যাগ করি সেটাকে আমাদের যাগ বলা হয়। যজ্ঞ, যজ্ঞ, যাগ, যাগ যজ্ঞ। দেবতার উদ্দেশ্যে যখন আমরা কোনো দ্রব্য ত্যাগ করছি সেটাকে আমরা বলছি যাগ বা যজ্ঞ। যজ্ঞ মানে এটা ব্যাপক, আমরা ওই জায়গাটা যাচ্ছি না এখন। ঠিক, উদ্দেশ্যং দেবতাং দ্রব্য তেগ যাগ অভিধীয়তে। অর্থাৎ এখানে দেখুন ডেফিনেশন করা হয়েছে, যাগের ডেফিনেশন একটা দেওয়া হয়েছে। উদ্দেশ্যং দেবতাম, অর্থাৎ দেবতাকে উদ্দেশ্য করে, দ্রব্য ত্যাগ, কোন দ্রব্য ত্যাগ করাকে যাগ অভিধীয়তে, অভিধীয়তে নাম উচ্চতে, উচ্চতে নাম বলা হয়ে থাকে। অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগকে যাগ বলা হয় বৈদিক সাহিত্যে। এটা আমরা তাহলে বেদ শব্দের ব্যুৎপত্তিটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? বিদ্যতে অনেন ইতি বেদ, এই অর্থে বিদ ধাতুর উত্তর ঘয় প্রত্যয় করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। এখনই পড়ার সাথে সাথে পড়াটা রেডি করে নিন, মানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, এই মুহূর্তেই রেডি করে নিন। যেগুলো যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট এগুলোকে এখনই আপনারা রেডি করে নিন, তাহলে আমাদেরকে পরবর্তীকালে আর বেশি সময় এটার জন্য দিতে হবে না, এবং আমরা এইভাবেই পড়বো। তাতে আমাদের যতটুকু হয়, যদি আমাদের এক পাতা হয় আমরা এক পাতায় রেডি করে নেবো আজকে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বিদ্যাতে অনেনৈতি বেদ, অর্থাৎ করণ বাচ্চে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। বিদ ধাতুর চারটি অর্থ আছে: বিদ সত্যার্থে, বিদ লাভার্থে, বিদ জ্ঞানার্থে, বিদ বিচরণার্থে। একমাত্র এই যে বিদ ধাতুর যে চারটি অর্থের কথা বললাম, সেই ক্ষেত্রে এই চারটির মধ্যে সত্তাবাচক বিদ ধাতু, এটা বিদও আছে, এগুলো বিদ হবে, হাসন্ত হবে একটা করে। সত্তাবাচী বিদ ধাতু অকর্মক, বাকিগুলো সকর্মক। সত্তাবাচী বিদ ধাতু অকর্মক, সত্তাবাচী মানে যে পুরুষার্থের কথা বলছি, যে মোক্ষের কথা বলছি, সেই মোক্ষটাই হচ্ছে সত্তা, আমাদের এক্সিস্টিং একমাত্র নিত্য তত্ত্ব, সেই পরম ব্রহ্ম বেদে, সেই পরম ব্রহ্ম সেটাই হচ্ছে আমাদের সত্তা। এছাড়া আমাদের কোনো আর বিকল্প কিছু নেই। তাই সত্তা মানেই হচ্ছে জ্ঞানাভিন্ন, পুরুষার্থ মানেই হচ্ছে জ্ঞানাভিন্ন, পুরুষার্থ মানেই হচ্ছে সত্তা ভিন্ন, তার জন্য এটা অকর্মক ধাতু। অকর্মক, যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন ও সত্তাভিন্ন বেদ প্রমাণক পরম ব্রহ্ম স্বরূপ পুরুষার্থ স্বরূপ সুখকে বিচার করা যায়, বিচারপূর্বক সুখকে বিচারপূর্বক জানা ও লাভ করা যায় তাকে বেদ বলে। এটা তাহলে আমরা ডেফিনেশনটা জেনে নিলাম। আমাদের যদি কোথাও কখনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে তুমি যে বেদ ধাতু, বিদ ধাতু চারটি অর্থের কথা বললে, এই চারটি অর্থ দিয়ে বেদের ডেফিনেশন কি হবে, তুমি একটু আমাকে এটা একটু বলে দাও। যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে আমরা এইভাবে একটু বুঝিয়ে দেব যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন ও সত্তাভিন্ন বেদ প্রমাণক পরম ব্রহ্ম স্বরূপ পুরুষার্থ স্বরূপ সুখকে বিচার পূর্বক জানা ও লাভ করা যায় তাকে বেদ বলে। অর্থাৎ যার দ্বারা আমরা সেই পরম পুরুষার্থ যে মোক্ষ, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, সেই মোক্ষের বিচার করতে পারি, যার দ্বারা আমরা সেই মোক্ষকে লাভ জানতে পারি, যার দ্বারা আমরা সেই মোক্ষরূপ পরম পুরুষার্থকে লাভ করতে পারি, তাকেই আমরা বেদ বলি। তারপর আমরা বললাম সেই পুরুষার্থ লাভের সাধন হচ্ছে বেদোক্ত জাগাদি। যাগ কাকে বলা হয়? উদ্দেশ্যং দেবতাম দ্রব্যতেগ যাগ অবিধীয়তে, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগকে আমরা যাগ বলি। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা
তিনটে টপিক আমরা জেনে নিলাম। ফার্স্ট আমরা বৈদিক সাহিত্যটা জেনে নিলাম, নেক্সট আমরা বৈদিক সাহিত্য বলতে পুরো বিস্তর যে পরিসর সেটাকে আমরা জেনে নিলাম, নেক্সট আমরা জানলাম বৈদিক সাহিত্যের ইতিহাস, অর্থাৎ 16টা পয়েন্টের মধ্যে আমরা 3টে পয়েন্টকে কমপ্লিট করলাম। নেক্সট এবার আমরা আসবো বেদ সম্পর্কে। হ্যাঁ, এখানে একটা রয়েছে, যাজ্ঞবল্ক্য সংহিতাতে কোটেশন, একটা রেফারেন্স দেওয়া হয়েছে, প্রত্যেক সেন অনুমিত্তা বা যস্তু উপায় ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। কি বলছে? বেদ কাকে বলা হয় না, প্রত্যেক সেন অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা, অনুমিত্তা বা অনুমিতি অর্থাৎ অনুমান প্রমাণের দ্বারা, যস্তু উপায় ন বিদ্যতে অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা, অনুমান প্রমাণের দ্বারা যাকে আমরা লাভ করতে পারি না, এই রূপ তত্ত্বকে, নং মানে এই রূপ অজ্ঞাত তত্ত্বকে, যে তত্ত্ব প্রত্যক্ষ প্রমাণের দ্বারা পাওয়া যায় না, যে তত্ত্ব অনুমান প্রমাণের দ্বারা পাওয়া যায় না, এরূপ নং এরূপ তত্ত্বকে বিদন্তি বেদেন একমাত্র বেদের দ্বারাই আমরা লাভ করতে পারি, তস্মাৎ বেদস্য বেদতা, তাই বেদের এখানেই বেদতা, অর্থাৎ এটাকে আমরা বেদ বলছি। অর্থাৎ যে তত্ত্বকে আমরা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা লাভ করতে পারবো না, আমরা অনুমান প্রমাণের দ্বারা লাভ করতে পারবো না, সেই রূপ তত্ত্বকে যে প্রমাণের দ্বারা আমরা লাভ করি তাকেই আমরা বেদ বলি। এটা বলা হচ্ছে যাজ্ঞবল্ক্য সংহিতাতে, যাজ্ঞবল্ক্য ঋষি যাজ্ঞবল্ক্য বলেছেন, প্রত্যেক সেন অনুমিত্তা বা যস্তু উপায় ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। রাইট? তাহলে এটা আমরা জেনে নিলাম। নেক্সট এবার আমরা দেখছি বেদ সম্পর্কিত উক্তি বিশেষ, কে কি বলেছে একবার আমরা দেখে নিই। বক্তা ও প্রাপ্তি স্থান, উক্তি এবং অভিমত। কি বলেছে? ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়, এই বানানগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। শুধু পরীক্ষাতে কিন্তু এই বানানগুলো পরীক্ষাতে আসতেই পারে। হয়তো গতদিন আমি বলছিলাম যে এবার কিন্তু সূত্রের বানানগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে। পরীক্ষাতে আসতে পারে যে সঠিক সূত্রটি লিখুন, 4টে অপশন দিয়ে দিল, তখন একটা আমাদের চয়েস করতে হবে কোনটা ঠিক। সেম এখানেও দিতে পারে যে সায়নাচার্যের মতে ঐতরীয় ব্রাহ্মণ ভাষ্যে সায়নাচার্য বেদ সম্বন্ধে কি বলেছেন, তোমাকে 4টে অপশন দিল, ধরো 1 2 3 4 দিল বা 5টা দিল, সেখানে ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারয় এই বানানটাকে ভুল বানান দিয়ে দিল, তাহলে আমাদের কি করতে হবে? বানানগুলো ঠিকঠাক জেনে রাখতে হবে। যদি আমরা বানান ঠিকঠাক জেনে না রাখি তাহলে আমাদের উত্তর ভুল হয়ে যেতে পারে। তারপর আমরা মানে জানবো। ইষ্টপ্রাপ্তি মানে আমি যেটা চাইছি, ইস ধাতু, আমি যেটা চাইছি, ইষ্ট আমার যেটা ইষ্ট, আমার যেটা কাঙ্ক্ষিত, ইষ্ট প্রাপ্তি। অনিষ্ট পরিহারয় যেটা আমার কাছে অনিষ্ট, ইষ্ট নয়, যেটা আমার কাছে অনিষ্ট, সেটার পরিহার যার দ্বারা হবে, অর্থাৎ যেটা আমি চাইছি সেটি যার দ্বারা আমি পাবো ইষ্ট প্রাপ্তি। অনিষ্ট পরিহারয় যেটা আমার ক্ষেত্রে অনিষ্ট, যেটা আমি চাইছি না, যেটা আমার কাছে ইষ্ট নয়, তার পরিহার অর্থাৎ তার পরিত্যাগ, তার ত্যাগ, তার বর্জন যার দ্বারা হবে। এবং অলৌকিকম, এখানে দেখুন সন্ধি করা আছে, ইষ্ট প্রাপ্তি এখানে একটা সন্ধি আছে, প্রাপ্তি অনিষ্ট, ই আর অ, ইয়কার জকার ইকই অনচি সূত্রানুসারে এখানে জকার হয়ে যাচ্ছে। ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়োঃ, এই যে এখানে অন্তঃস্থয়ে ওকার বিসর্গ আছে, ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়, বিসর্গ প্লাস অলৌকিকম, বিসর্গ প্লাস অ, এখানে র হয়ে যাচ্ছে। মুনি বিসর্গ যুক্ত অয়ম, আমরা সন্ধি করলে কি করি? মুনি রয়ম করি, তাই না? তাই এখানে পরিহারয় অর্থাৎ বিসর্গ আছে এবং তারপর দেখুন অলৌকিকং অ আছে, তাহলে কি হচ্ছে? সন্ধি করলে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়, পরিহারয় অলৌকিকম উপায়ম, য আবার সন্ধি করা আছে, গ্রন্থ আবার সন্ধি করা আছে, বেদয়তি স বেদঃ। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, বলুন তো, ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়োর অলৌকিকম উপায়ম ইয়ো গ্রন্থ বেদয়তি স বেদ, অত্র সন্ধি अस्ति।
এরকম একটা পরীক্ষাতে দিতে পারে যে এখানে কতগুলো সন্ধি আছে, পরীক্ষাতে দিতে পারে। তাহলে কতগুলো দেখুন তো আমরা সন্ধি পেয়ে গেলাম এখান থেকে। একটা পাচ্ছি ইষ্টপ্রাপ্তি, দুটো পাচ্ছি অলৌকিকম, এখানটাতে একটা সন্ধি পাচ্ছি অলৌকিকম উপায়ম, এটা তো সন্ধি নয়। ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয়, একটা দুটো পেলাম। ইয়, এটাও একটা পাচ্ছি। গ্রন্থ, এটা একটা পাচ্ছি। তাহলে দেখুন এখানে আমরা টোটাল চারটে সন্ধি পেয়ে গেলাম, একটা দুটো তিনটে চারটে। পরীক্ষাতে আসতে পারে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারের ডট 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 উক্ত লাইনটিতে বা উক্ত উদ্ধৃতিতে কয়টি সন্ধি রয়েছে, তাই না? তাহলে এখানটাতে যদি আমাদের জানা না থাকে আমরা অনেক সময় ভুল উত্তর দিতে পারবো, আশা করি এটা ভুল হবে না। তবু আমরা এই বিষয়গুলোতে সচেতন থাকব। এটি কে বলছে? সায়নাচার্য কোথায় বলছেন? ঐতরীয় ব্রাহ্মণ ভাষ্যে বলছেন। ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয় অলৌকিকম, এই জায়গাটাতে আমাদের একটু জানতে হবে। লৌকিকম অলৌকিকম, অস্তি হেতু অলৌকিকম, অস্তি অলৌকিকম, মানে অলৌকিক বলে, অলৌকিক বলে একটা তত্ত্ব আছে। আমরা লৌকিক মানে কি, লোক, এই লোকে যেটা আমরা লোকে পাচ্ছি, অর্থাৎ যেটা আমরা এই সমস্ত চোখে দেখতে পাচ্ছি, আমাদের এই দৃশ্যগোচর যে জগৎ, এটাকে আমরা লৌকিক বলছি। লোকে ভব, ভব নাম জায়তে বিদ্যতে, অর্থাৎ লোকে বিদ্যতে, লোকে জায়তে, সেটাকে আমরা লৌকিক বলছি। যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, এই রূপ তত্ত্ব, এই রূপ তত্ত্ব হচ্ছে অলৌকিক তত্ত্ব। আমরা স্বর্গ দেখতে পাচ্ছি, আমরা স্বর্গকে চোখে দেখতে পাচ্ছি না। আমরা যে পুরুষার্থের কথা বললাম, যে মোক্ষের কথা বললাম, সেই মোক্ষকে কি আমরা চোখে দেখতে পাচ্ছি? না, আমরা চোখে দেখতে পাচ্ছি না। বেশ, আমরা দেবতার কথা বলি, আমরা অগ্নিদেব, আমরা বিভিন্ন দেবতার কথা বলি, আমরা কি দেবতাকে চোখে দেখতে পাচ্ছি? না, আমরা দেবতাকে তো চোখে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমরা বলবো যে সেই তত্ত্বগুলো নেই আমাদের এই জগতে? যদি আমরা আস্তিক হই তাহলে কি আমরা বলবো যে এই তত্ত্বগুলো জগতে নেই? যদি কেউ বলে যে হ্যাঁ, চার্বাকরা বলবে আমি যাকে চোখে দেখি না আমি তো তাকে বিশ্বাস করি না, আমি যাকে চোখে দেখি আমি একমাত্র তাকেই বিশ্বাস করি। তাহলে তখন আস্তিকরা বলতে পারেন যে আপনি আপনার বাবাকে দেখেছেন, ঠিক, হ্যাঁ দেখেছি। আপনি আপনার বাবার বাবাকে দেখেছেন, মানে আপনার দাদুকে দেখেছেন, হ্যাঁ আমি দাদুকে দেখেছি। আচ্ছা বলুন তো আপনার দাদুর দাদুকে কি আপনি চোখে দেখেছেন? তখন তো চার্বাকরা বলবে না, আমি আমার দাদুকে দেখেছি কিন্তু আমার দাদুর দাদুকে আমি চোখে দেখিনি। আচ্ছা তাহলে তো আপনার দাদুর দাদু নেই। তখন চার্বাকরা বলবে না, আমার দাদুর দাদু যদি না থাকে তাহলে আমার দাদু এলো কোথা থেকে? আমার দাদু না থাকলে আমার বাবা এলো কোথা থেকে? আমার বাবা যদি না থাকে তাহলে আমি এলাম কোথা থেকে? তখন আস্তিকরা ধরবে যে এই যে মশাই আপনি এখনই বললেন, আমি যেটাকে চোখে দেখি একমাত্র তাকেই বিশ্বাস করি, যাকে আমি চোখে দেখি না তাকে আমি বিশ্বাস করি না। তাহলে আপনি তো আপনার দাদুর দাদুকে চোখে দেখেননি, তাহলে আপনি কি করে বিশ্বাস করছেন? তার জন্য বলা হয় যে অলৌকিকম, অর্থাৎ তুমি যেটাকে চোখে দেখছো সেটাও যেমন আছে, যেটাকে তুমি চোখে দেখছো না সেই রূপ তত্ত্বও কিন্তু আমাদের এই জগতে আছে। যদি আমরা আস্তিক হই তাহলেই আছে, যদি আমরা এইসব বেদে বিশ্বাস না করি তাহলে আমাদের এইসব তত্ত্ব নেই, কোনো কিছু নেই। আস্তিক মানে ঈশ্বরে বিশ্বাসী নয়, আস্তিক মানে নাস্তিক মানে ঈশ্বরে অবিশ্বাসী নয়। আস্তিক, মনুসংহিতাতে আমরা ডেফিনেশন পড়েছি আস্তিক কাকে বলা হয়। বেদ নিন্দকঃ আস্তিকঃ, মানে যারা বেদের নিন্দা করেন, যারা বেদকে বিশ্বাস করেন না তাদেরকে বলা হয় নাস্তিক। তাহলে যাদের বেদে বিশ্বাস আছে, যারা বেদকে প্রামাণিক গ্রন্থ হিসাবে স্বীকার করেন, যারা বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করেন তাদেরকে বলা হয় আস্তিক। যারা বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করেন না, নাস্তিকও বেদ নিন্দকঃ, অর্থাৎ নাস্তিক তাদেরকে বলা হয় যারা বেদের নিন্দা করেন। সুতরাং আস্তিক এবং নাস্তিকের এটাই হচ্ছে ডিফারেন্স। ঈশ্বরের এখানে কোনো বিষয় নেই। তাহলে ঈশ্বরের এখানে বিশ্বাস থাকলে যোগ দর্শন আমাদের নাস্তিক দর্শনের মধ্যে, সাংখ্য দর্শন আমাদের নাস্তিক দর্শনের মধ্যে চলে যেত, তাই না? দেখো, তাহলে কি হচ্ছে, ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয় অলৌকিকম উপায়ম ইয় গ্রন্থ,
অর্থাৎ তুমি যে তত্ত্বটাকে চোখে দেখতে পাচ্ছ না, সেই বিষয়টাকে ইয় গ্রন্থ, যে গ্রন্থ বেদয়তি, আমাদেরকে জানিয়ে দেন। নিজ প্রত্যয় করা হয়েছে, দেখুন এখানে বেদয়তি, তিনি জানেন নয়, তিনি আমাদেরকে জানিয়ে দেন। খাদয়তি, মাতা শিশু, মাতা শিশুকে খাওয়াচ্ছেন, নিজ প্রত্যয় করা হচ্ছে। ঠিক তেমন ভাবে বলছে ইয় গ্রন্থ বেদয়তি, যে গ্রন্থ আমাদেরকে জানান, আমাদেরকে জানিয়ে দেন, সেই গ্রন্থটাকে আমরা বলছি বেদ। তাহলে এটা আমরা ভালো করে জেনে নিলাম। নেক্সট আমরা দেখছি বেদ অখিল ধর্ম। স্যার আমি বলছি এই যে আপনি সন্ধির যে সংখ্যাটা বললেন, এখানে সন্ধি তো মনে হয় 5টা হচ্ছে স্যার। ইষ্টপ্রাপ্তি অনিষ্ট কোথায় বলুন তো কোনটা? স্যার ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারয়, হ্যাঁ, এটা দুটো। একটা। হ্যাঁ, পরিহারয় অলৌকিক 2, লৌকিকম উপায়ং 3, যো লৌকিকম মানে উপায়ম, লৌকিকম উপায়ম, ওখানে সন্ধি কিভাবে হচ্ছে? স্যার লৌকিকম যুক্ত উপায়ম হবে না এটা? ওটা সন্ধি কি করে হবে? তাহলে স্যার এখানে কি হয়েছে? ওটা তো ময়া হসন্ত আছে, তার সঙ্গে উকারটা যোগ করেছে, ওটা সন্ধি কি করে হবে? এটা কি স্যার সন্ধি নয়? না, কিভাবে কোন সূত্র অনুসারে করবেন বলুন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে স্যার আরেকটা আছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, প্রথমে দেখুন অলৌকিকম মানে ময়া হসন্ত, হুম তারপরে আছে উকার, মানে হুম ব্যঞ্জনের সঙ্গে উকার, অর্থাৎ স্বরসন্ধি, ওই স্বরসন্ধি। সন্ধি। তা কিভাবে হচ্ছে বলুন? ওটা তো সন্ধি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার দুটো পদকে বোঝা জুড়ে গেল দেওয়া হয়েছে বিষয়টা? তো? হ্যাঁ, দুটো দুটো পদকে পদকে জুড়ে দেওয়া হয়েছে। ওটা তো সন্ধি হবে না, ময় হসন ওখানে, ওটা তো ব্যঞ্জন বর্ণ, আর উধারে উকার আছে, তাই না? ওটা কি স্যার স্বর আছে। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হতে পারে না? কিভাবে হবে, একটা কোন উদাহরণ সূত্র অনুসারে হচ্ছে বলুন? স্যার এইরকম এটা জায়গাতে আমার না না না, ঠিক আছে স্যার, সন্ধি আমি দেখবো। দেখবেন দেখবেন, একদম একদম সন্ধি এটা স্যার হবে না। আচ্ছা স্যার ঠিক আছে, আর একটা স্যার যো গ্রন্থ, এটা জ যুক্ত গ্রন্থ, এটা ওকার হয়েছে। এখানে সন্ধি করা হয়েছে, আর বিসর্গ গ্রন্থ, সন্ধি, এটাও ওকার সন্ধি হয়েছে। করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে এখানেও সন্ধি করা হয়েছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আহ আরেকটা হতে পারে, কোথায় বলুন তো? হ্যাঁ, সবেদও হবে, বিসর্গটা হ্যাঁ, লুপ্ত হয়েছে। ঠিক 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 ঠিক। বিসর্গ লুপ্ত হয়েছে। এটা মিস্টেক গেছে। এই যে দেখুন, তাহলে এখানে একটা আছে, স্ববিসর্গ যে লোপ পাচ্ছে, হুম এখানে একটা করা হচ্ছে। তাহলে 5টা আমরা পেয়ে গেলাম, কিন্তু উপায়মটা হবে না, ওটা সন্ধি নয়। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। 1টা 2টো 3টে 4টে 5টা। দেখুন এই এই এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে এবারে, মানে যেভাবে ইউপিএসসি ধাঁচের কথা বলছে, যদি বলে আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রশ্ন কিন্তু এইভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে করা হবে, আর অতটা মানে এবার থেকেও দেখবেন হয়তো টাফলি করছে। ঠিক আছে, তাই আমরা একদম নিখুঁত ভাবে জেনে নেব। ঠিক, থ্যাংক ইউ ধরিয়ে দেওয়ার জন্য। চলুন নেক্সট। নেক্সট দেখুন 2 নাম্বার, বেদ অখিল ধর্মমূলম। মনু সংহিতাতে মনু বলেছেন বেদ অখিল ধর্মমূলম, মানে বেদ কি না অখিল ধর্মমূলম, সমস্ত ধর্মের মূল হচ্ছে বেদ। এখানে প্রশ্ন ইন্টারভিউতে করে এটা, সচরাচর এটা এসএসসি লেভেলে করে না, এটা সিএসসি তেই করে এটা। বেদ অখিল ধর্মমূলম নাকি অখিল বেদ ধর্মমূলম, বেদ সমস্ত ধর্মের মূল নাকি সমস্ত বেদ ধর্মের মূল, মানে অখিল শব্দটা বেদের আগে প্রয়োগ করলে কি দোষ হবে? আর আহ অখিল শব্দ এটা তো আছেই মনুসংহিতাতে, এটা তো বলেছেন উনি অখিল, কিন্তু ওটার আমরা যখন ব্যাখ্যা করব তখন আমরা অখিল বেদ ধর্মমূলম এরকম করব, নাকি বেদ অখিল ধর্মমূলম এরকম করব, এটা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। যাক, আমরা সেই জায়গাতে যাচ্ছি না, অনেক অনেক এখানে অনেক অনেক বিষয় আছে এখানে দর্শনের। বেদ অখিল ধর্মমূলম, এইগুলো কিন্তু সবার কাছ থেকে এই প্রশ্নগুলো পাবেন না, আপনারা শুধু মানে ক্যাচ করার চেষ্টা করুন যে কি ধরনের প্রশ্ন হতে পারে একটা টপিক থেকে। এইগুলো কিন্তু সব জায়গাতে মানে সব সবার কাছে এগুলো, আমি বলছি না যে আমার কাছে পাবেন, এটা আমি একদম বলছি না, এটা ভুল করবেন না,
মানে আমরা যে সকল স্যারেদের কাছে পড়েছি ওনাদের থেকে এইগুলো আমরা জেনেছি যে কি ধরনের প্রশ্ন হতে পারে একটা টপিক থেকে, সেই সেই সূত্র ধরেই টুকটাক আর কি এখানে আলোচনা করার একটু সাহস পাচ্ছি যে এই ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে। বেদ অখিল ধর্মমূলম নাকি অখিল বেদ ধর্মমূলম, এই ধরনের ঘুরিয়ে দেবে প্রশ্নটা। অর্থাৎ যখন আমরা অন্যয়টা করব ঠিক কিভাবে অন্যয়টা করব, দু রকম করলে দুটো আলাদা অর্থ দাঁড়িয়ে যাবে, তার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। চলুন ঠিক আছে। বেদ অখিল ধর্মমূলম মানে বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল, মনুসংহিতাতে মনু বলেছেন। সাম ঋগ যজুর বেদাস্ত্রৈহি, কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে বেদ ধর্মমূলম। আবার দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে কিন্তু, গৌতম এবং গৌতম ধর্মসূত্র। গৌতম ধর্মসূত্রে মহর্ষি গৌতম বলেছেন বেদ ধর্মমূলম, বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। আর উপরে মনুসংহিতাতে বলেছেন বেদ অখিল ধর্মমূলম, বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। আর গৌতম বলেছেন বেদ হচ্ছে ধর্মের মূল। দুটোর মধ্যে তাহলে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের আপস্তম্ভ গৃহ্য সূত্রে আমরা পেয়ে যাচ্ছি মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম, মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটোকে আমরা বেদ বলে থাকি, মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটোকে আমরা বেদ বলে থাকি। এখানে একটা সন্ধি করা হয়েছে মন্ত্র ব্রাহ্মণয়োর, ওই এই জায়গাতে একটা সন্ধি করা হয়েছে, রকারটা রেপ হয়ে গেছে। নেক্সট হচ্ছে ন কশ্চিৎ বেদকর্তা আস্তি, পরাশর, পরাশর সংহিতাতে কি বলেছেন ন কশ্চিৎ বেদকর্তা আস্তি মানে বেদকর্তা বলে কেউ নেই। যদি কেউ বলে থাকেন যে বেদের কর্তা আছেন, এই জগতের যেমন সৃষ্টিকর্তা আছে ঠিক তেমন ভাবে বেদেরও একজন সৃষ্টিকর্তা আছে, বললো না, ন কশ্চিৎ বেদকর্তা অস্তি, বেদ নিত্য, জ্ঞান নিত্য, জ্ঞান নিত্য, বেদ নিত্য, না কশ্চিৎ বেদকর্তা অস্তি। পরাশর, পরাশর সংহিতাতে বলা হয়েছে জ্ঞান মানে নিত্য, বেদ মানে জ্ঞান, জ্ঞান মানে ব্রহ্ম, ব্রহ্ম তো নিত্য আমাদের চোখে, মানে বেদান্তে ব্রহ্ম তো নিত্য, বেদ মানে জ্ঞান, জ্ঞান মানেই ব্রহ্ম, তাই না? তাই বলছে না কশ্চিৎ বেদকর্তা অস্তি, কেউ নেই। এবার একটা জিনিস এখানে আলোচনার বিষয় থেকে থাকে যে বেদও যদি নিত্য হয় আর ব্রহ্মও যদি নিত্য হয়, এই যে বলছে না বেদ অপৌরুষীয়, ন কশ্চিৎ বেদ কর্তা অস্তি, বেদ নিত্য, বেদ অপৌরুষীয়, তাহলে বেদও যদি নিত্য হয় আবার অদ্বৈত মতে ব্রহ্মও যদি নিত্য হয় তাহলে তো অদ্বৈত হচ্ছে না, দুটো বিষয় নিত্য হয়ে যাচ্ছে। এরকম চর্চার কিন্তু বিষয় আছে, সেগুলো হচ্ছে ব্রহ্মসূত্র, বেদান্ত সার, এই শাস্ত্রগুলোতে এইরকম চর্চার বিষয় আছে, দুটো নিত্য হয়ে যাচ্ছে, তখন তার ব্যাখ্যা আলাদা আছে। নেক্সট তেসাম ঋক যত্র অর্থবশেন পাদ ব্যবস্থা, জৈমিনী পূর্ব মীমাংসাতে বলেছেন, গীতিষু সামাখ্যা, জৈমিনী পূর্ব মীমাংসাতে বলেছেন, শেষে ইয়জুর শব্দ, জৈমিনী পূর্ব মীমাংসাতে বলেছেন। তাহলে আমরা 9টা এখান থেকে ডেফিনেশন পেয়ে গেলাম, এই 9টা ডেফিনেশন আমরা ভালো করে জেনে নিলাম, এবং এই 9টা ডেফিনেশনের কোথায় কি বানান আছে এবং কি হতে পারে, প্রশ্ন কি হতে পারে, এগুলো আমরা জেনে নিলাম। নেক্সট আমরা আসছি বেদের রচনাকাল, উক্তি অভিমত সময়কাল রচনা ভিত্তি। এখান থেকে মূলত যে প্রশ্নটা আসে বা সম্ভাবনা থাকতে পারে সেটা হচ্ছে যে সময়কালটা দিয়ে দেয় আর এই রচনাগুলো অনেক সময় তুলে দেয় বা কোন ভিত্তিতে তিনি এটাই রচনা করেছেন। বেদের রচনাকাল দেখুন, এর আগে বলেছে ন কশ্চিৎ বেদকর্তা অস্তি, মানে কোনো তো বেদের কর্তা নেই বলা হচ্ছে, বেদকে অপৌরুষীয় বলা হচ্ছে, বেদকে নিত্য বলা হচ্ছে, তারপরেই আবার বলছে যে বেদের রচনাকাল। এটা কিরকম হলো? রচনাকাল মানে কি বেদ কখন রচনা করা হয়েছিল? তাহলে তো বিষয়টা মানে বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আমি আমি একটু আগেই বলছি যে আমি ভাত খাবো, আর একটু পরেই আমি বলছি না আমি ভাত খাবো না, তাহলে তো আমার একটা বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, আমার কথার মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য দেখুন এখানে বলা হয়েছে বেদের রচনাকাল। বেদের রচনাকাল বলতে কি হচ্ছে, বেদটাকে আমরা প্রত্যেকেই এগুলো জানি, জাস্ট এগুলো আলোচনার কোনো বিষয় নয়, যখন থেকে গ্রন্থাকারে আমরা পাচ্ছি সেই সময়টাকে কাউন্ট করা হচ্ছে। ঋষিরা যখন মন্ত্র দর্শন করছেন সেই সময়টা নয়, বেদটাকে যখন আমরা লিখিত আকারে পাচ্ছি সেই সময়টাকে এখানে ধরা হচ্ছে, নতুবা কিন্তু বিরোধ এসে যাবে। বলা হচ্ছে বেদের রচনাকাল, ঋষিরা মন্ত্র দ্রষ্টা, আবার আপনি বলছেন ঋষিরা মন্ত্রগুলো লিখেছেন, এটা আবার কিরকম কি হয়ে গেল?
দুটো তো বিরোধ হয়ে যাচ্ছে। তার জন্য বেদের রচনাকাল মানে বেদকে কখন থেকে আমরা লিখিত আকারে পাচ্ছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো একটা মত রয়েছে, খ্রিস্টপূর্ব এত থেকে এত, তিনি এটার উপর নির্ভর করে বলেছেন। ম্যাক্স মুলারের মতে আমরা পাচ্ছি। এইগুলো পড়ানোর কিছু নেই, এগুলো জাস্ট একটুখানি আমরা দেখে নেব। শুধুমাত্র এই জায়গাগুলোতে আমরা রচনাটা ভালো করে মনে রাখবো, এবং এই যে ভিত্তি, এই জায়গাটা আপনারা ভালো করে রেডি রাখবেন। এটা কিন্তু আপনাদের আজকে আমরা যতটা পড়াচ্ছি, নেক্সট দিন কিন্তু আমাদের এটা পড়া থাকবে। মানে আমরা মক টেস্ট কি হবে আমি যাচ্ছি না সেই জায়গাগুলোতে, কিন্তু আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু এগুলো নিয়ে আবার আলোচনা একবার করব। মানে আপনারা আনমিউট করে বলবেন, হয়তো কাউকে বলা হলো আপনি এই বিষয়টা একটু বোঝান। আপনারা সবাই কোথাও না কোথাও পড়াচ্ছেন বা পড়াবেন, বা সবাই তো আমরা এই লাইনে যেহেতু আছি, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তো যুক্ত আছি। আপনাকে বলা হলো আনমিউট করে আপনি এই বিষয়টাকে বোঝান। তাই আমরা চেষ্টা করব সব সময় যে বিষয়টাকে আমরা এমন ভাবে রপ্ত করব যেন আমরা পড়াতে পারি, যেন আমরা ট্রুলি আমরা ডেমনস্ট্রেশনটা আমরা পরবর্তীকালে যখন যদি ডেমনস্ট্রেশন থাকে, আমরা এখন থেকে সেটাকে রপ্ত করে নেব, যেন 5 মিনিট 7 মিনিট আমরা ইজিলি একটা বিষয়কে বলতে পারি। যদি বলতে দেয়, সিএসসি তে বলতে দেয় না, এসএসসি তে 2-3 মিনিট 1-2 মিনিট বলতে দেয়। সিএসসি তে আপনার ম্যাক্সিমাম ধরে নিন বোর্ডে যাওয়ার মতোই লাইনটা লেখা মাত্র থেকে শুরু হয়ে গেল সবার অত্যাচার। সুতরাং যদি আমাদেরকে দেয় যেন আমরা 5 মিনিট বলতে পারি, এইভাবে আমরা কিন্তু এটাকে রেডি করব। মানে আমি আজকে বলছি, আপনারা সেইভাবেই রেডি করুন। নেক্সট দিন হয়তো প্রত্যেককে আমরা জিজ্ঞাসা করবো যে এটা আপনি বলুন, এটা আপনি বলুন। নেক্সট আমরা আসছি মন্ত্রের অঙ্গ। তাহলে পড়াটা দেখবেন রেডি হয়ে গেছে। মানে যখন আপনি একটা বিষয়কে উপস্থাপন করছেন, পড়াচ্ছেন কাউকে, তখন আরো বেশি করে রেডি হয়ে যাবে। মন্ত্রের অঙ্গ 3 প্রকার। কি কি রয়েছে? ঋষি, মন্ত্র যার কাছে প্রকাশিত হয়। ছন্দ, প্রকাশকালে দৃষ্ট মন্ত্র যে ধরনের পদ্যকে আশ্রয় করে। দেবতা, যাকে লক্ষ্য করে মন্ত্র উচ্চারিত হয়। তাই না? তাহলে আমরা মন্ত্রের অঙ্গ হিসাবে 3টি জিনিস পাচ্ছি। ঋষি, যিনি মন্ত্রগুলোকে আমাদের দর্শন করেছেন। ছন্দ, মানে পদ্যাত্মক যে পদ্যকে আশ্রয় করে মন্ত্রগুলো যিনি দর্শন করেছেন। নেক্সট হচ্ছে দেবতা, যাকে লক্ষ্য করে মন্ত্রটা উচ্চারিত হয়। সেটাই হচ্ছে আমাদের 3টি প্রকার মন্ত্রের অঙ্গ। এরপর আমরা আসছি দেবতাদের স্থান। পৃথিবী স্থানীয় দেবতা, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। পৃথিবী স্থানীয় দেবতা, আপনারা নেটের প্রশ্নগুলো দেখবেন, এই জায়গাটার থেকে কিন্তু প্রশ্ন হয়। এই জায়গাটার থেকে নেটে কিন্তু এই জায়গাটার থেকে ভালো প্রশ্ন হয়। এখন ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্ন এইগুলোর থেকেই হয়। এখন প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছে, হয়তো 3-4টা অপশন দিল, এ বি সি ডি এরকম করে ম্যাচিং ম্যাচিং করে দিচ্ছে, কিন্তু এই জায়গাটার থেকে নেটে ভালো প্রশ্ন হয়। পৃথিবী স্থানীয় দেবতা কারা কারা? পৃথিবী স্থানীয় দেবতা, স্থানীয় দেবতা এবং অন্তরিক্ষ স্থানীয় দেবতা। পৃথিবী মানে এই পৃথিবী আমরা যেখানে আছি। স্থানীয় মানে হচ্ছে স্বর্গস্থানীয় দেবতা। অন্তরিক্ষ মানে পৃথিবী এবং স্বর্গের মাঝে যে পোর্শনটা রয়েছে, জায়গাটা, সেটাকে আমরা বলছি অন্তরিক্ষ স্থানীয় দেবতা। পৃথিবী স্থানীয় দেবতার মধ্যে অগ্নি, পবন, সোম, পৃথিবী, রাত্রি, নদী, অপ, সরস্বতী, গৌ ইত্যাদি। স্থানীয় দেবতার মধ্যে সূর্য, মিত্র, বরুণ, বৃহস্পতি, যম, উষা, অশ্বিনীদয়, প্রজাপতি ইত্যাদি। অন্তরিক্ষ স্থানীয় দেবতার মধ্যে ইন্দ্র, বায়ু, রুদ্র, পর্জন্য, গন্ধর্ব। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষাতে এগুলো ইজি প্রশ্নও হতে পারে, আবার জটিল প্রশ্নও কিন্তু হতে পারে। তাই আমরা কিন্তু এই জায়গাটাকে ভালো করে মনে রাখবো। যদি আপনারা পারেন, পৃথিবী স্থানীয় দেবতাগুলোকে নিয়ে একটা শর্টকাট ট্রিক্স তৈরি করে নেবেন। স্থানীয় দেবতাকে নিয়ে একটা শর্টকাট ট্রিক্স তৈরি করে নেবেন। অন্তরিক্ষ স্থানীয় দেবতাকে নিয়ে একটা শর্টকাট ট্রিক্স তৈরি করে নেবেন। মানে এই প্রথম অক্ষরগুলো, মানে যেভাবে আপনি সহজে মনে রাখতে পারবেন বিষয়গুলোকে বা নামগুলোকে, এরকম একটা নিজেরা শর্টকাট একটা ট্রিক্স তৈরি করে নেবেন। নিজেরা তৈরি করবেন, তাহলেই মনে থাকবে। আমি তৈরি করলে সেটা মনে থাকবে না অনেক সময়। কিন্তু নিজেরা এই জায়গাটার থেকে আমি এই যে সিলেক্ট করে রেখেছি, এই জায়গাটাকে আপনারা একটু চেষ্টা করবেন যেন আমরা একটা শর্টকাট ট্রিক্স তৈরি করে নিতে পারি। প্রত্যেকেই ভাববেন, একটুখানি সময় দিন, দেখুন তৈরি হয়ে যাবে। কিছু না কিছু আইডিয়া আমাদের প্রত্যেকের মাথা থেকে বেরোবে, আমরা তৈরি করে নিতে পারবো। নেক্সট। স্যার, হ্যাঁ, বলছি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে যে অ্যাপেতে দেওয়া থাকবে তো? থাকবে 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 থাকবে। আচ্ছা স্যার। নেক্সট আমরা পাচ্ছি বর্ণানুসারে দেবতাদের বিভাগ। অগ্নি ও বৃহস্পতি ব্রাহ্মণ শ্রেণীর দেবতা। ইন্দ্র, বরুণ, সোম, যম, রুদ্র, পর্জন্য ক্ষত্রিয় জাতীয়।
আদিত্যগণ, বিশ্বদেবগণ এগুলো মূর্ধন্য হতো, রুদ্রগণ, মরুদ্গণ বৈশ্য শ্রেণীর দেবতা। এটার থেকেও প্রশ্ন কিন্তু হতে পারে এই জায়গাটার থেকে, সুতরাং এইটা আমরাও ভালো করে মনে রাখবো। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। এবার বৈদিক দেবতার, একটু মিউট করে নিন প্লিজ, বৈদিক দেবতার বিশেষণ বা উপাধি, এই জায়গাটার থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন হয় বা হতে পারে, নেটে তো হয়, নেটে তো হয়ই হয় এই জায়গাটার থেকে, এসএসসি তেও কিন্তু হতে পারে বা হবে। কি? অগ্নি দেবতা 200টি সূক্ত পৃথিবী স্থানীয়, তার বিশেষণগুলো আমরা দেখে নিচ্ছি কি কি রয়েছে। নেক্সট সবিত্রী রয়েছে, আমি এগুলো যাচ্ছি না, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো তো পড়ানোর কিছু নেই। এখান থেকে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, এখানে দেখুন অগ্নি দেবতার উদ্দেশ্যে কতগুলো সূক্ত আছে? 200টি, তাই না? কতগুলো সূক্ত আছে? 200টি সূক্ত আছে অগ্নি দেবতার উদ্দেশ্যে। এখানে দেখুন ইন্দ্র দেবতার উদ্দেশ্যে রয়েছে 250টি সূক্ত। এখানে আমাদের প্রশ্ন হতে পারে, যে কোনো জায়গায় আপনাদেরকে এখান থেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা অগ্নি সূক্ত, টোটাল অগ্নি দেবতার উদ্দেশ্যে কতগুলো সূক্ত পাঠ করা হয়েছে, কতগুলো সূক্ত সংকলন করা হয়েছে? আমরা উত্তর দিলাম 200টি। আচ্ছা ইন্দ্র দেবতার উদ্দেশ্যে কতগুলো সূক্ত রয়েছে? 250টি। বেশ, ঠিক আছে। আচ্ছা তাহলে অগ্নি দেবতার স্থান প্রথমে কেন করা হয়েছে, মানে অগ্নি দেবতার ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথমে অগ্নি দেবতার স্তুতি কেন করা হলো? যার স্থান বড়, ইন্দ্র দেবতার তো প্রথমে স্তুতি করা উচিত ছিল, মানে অগ্নি মিল্লে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম, এখানে না করে এইরূপ শুরুটা না করে ইন্দ্র দেবতার সম্বন্ধে যে মন্ত্রগুলো পাঠ করা হয়েছে সেটি দিয়ে শুরু করা উচিত ছিল। যার বেশি মন্ত্র রয়েছে, যার বেশি সূক্ত রয়েছে তারই তো স্থান আগে থাকবে। যিনি ভোটে, যারা, যে দল ভোটে বেশি পেয়েছে তিনিই তো গঠন করবে বিধানসভা, তাই না? তাহলে ইন্দ্র সূক্ত তো বেশি ভোট পেয়েছে, 250টা ভোট পেয়েছে, তাহলে ইন্দ্র সূক্ত বিধানসভায় কার স্থান আগে হওয়া উচিত ছিল? চেয়ারে, মুখ্যমন্ত্রীর চেয়ারে যে দল বেশি পাবে তার স্থান আগে হওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে অগ্নি দেবতার স্তুতি প্রথমেই কেন করা হলো? ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তে অগ্নি দেবতার স্তুতি কেন করা হলো? যদি তুমি বলো 250টা সূক্ত আছে ইন্দ্র সূক্তে, তাহলে ইন্দ্র সূক্তের স্তুতি করা উচিত ছিল, ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত ইন্দ্র হওয়া উচিত ছিল, অগ্নি সূক্ত কেন হলো? এটা কিন্তু একটা প্রশ্ন। এটা সচরাচর লিখিত পরীক্ষায় কিভাবে ঘোরাতে পারে আমি জানি না, কিন্তু ইন্টারভিউর এগুলো প্রশ্ন, ইন্টারভিউ প্রশ্ন না, উত্তর খুবই সিম্পল। কিভাবে উত্তর হবে না, জাগাদি কর্মে অর্থাৎ যজ্ঞে, যজ্ঞে জাগাদি কর্মে যেহেতু অগ্নি দেবতার প্রাধান্য সর্বাপেক্ষা বেশি থাকে, অন্যান্য দেবতাদের তুলনায় অগ্নি দেবতার ভূমিকা সব থেকে বেশি থাকে, তার জন্য অগ্নি সূক্তের স্থান প্রথমে রাখা হয়েছে। এটাই হচ্ছে ব্যাখ্যা। আপনারা বিমান চন্দ্রবাবুর বইটা দেখবেন যদি কারো কাছে আছে, এই ছাড়া কোনো ব্যাখ্যা নেই। অগ্নি সূক্ত বৈদিক যাগযজ্ঞাদি কর্মে যেহেতু অগ্নি দেবতার প্রাধান্য সব থেকে বেশি, অগ্নি দেবতার আর ভূমিকা সব থেকে বেশি, তার জন্য অগ্নি সূক্তকে আগে রাখা হয়েছে। কারণ অগ্নি দেবতাই তো হোতার কাজ করছে। অগ্নি দেবতা কি করছে? সমস্ত মানে সরি, হোতা নয়, ওই ডাক পিয়নের কাজটা করছে। মানে একটা জায়গাতে আমাদের চিঠিগুলো এসেছে, প্রত্যেকের বাড়িতে 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 পৌঁছে দিচ্ছে কে? আমাদের ডাক পিয়ন। ঠিক তেমন ভাবে আমরা যখন যজ্ঞে ওই যে যজ্ঞাহুতি দিচ্ছি, ঘি দিচ্ছি, মধু দিচ্ছি, ফুল দিচ্ছি, ফল দিচ্ছি, এত কিছু দামি দামি জিনিসপত্র দিচ্ছি, সেগুলো কি হবে? সেগুলো তো সব দেবতার কাছে পৌঁছে দিতে হবে। সেই সব দেবতার কাছে পৌঁছে দেওয়ার কাজটা করছে আমাদের অগ্নি দেবতা। ঠিক যেমন ডাক পিয়ন আমাদের চিঠিগুলো সবার বাড়িতে পৌঁছে দিচ্ছে, ঠিক তেমন ভাবে যখন আমরা বৈদিক যজ্ঞ করি, সেই যজ্ঞে যে যজ্ঞাহুতি দেওয়া হচ্ছে, যার যেটা ভাগ, ইন্দ্র দেবতার 20% ভাগ, বরুণ দেবতা 30% ভাগ, অমুক দেবতার 10% ভাগ, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অগ্নি দেবতা পৌঁছে দিচ্ছেন। তাই অগ্নি দেবতার সব থেকে বেশি ভূমিকা থাকে যেহেতু আমাদের বৈদিক যজ্ঞে, তাই অগ্নি দেবতার স্তুতি সর্বপ্রথম করা হয়েছে ঋগ্বেদে।
রাইট? এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা, আর কিছু না। এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন হতেই পারে, যে কোনো মুহূর্তে আমাদেরকে এটা প্রশ্ন করতে পারে। নেক্সট আমরা তাহলে অগ্নি সূক্ত দেখলাম, বিষ্ণু সূক্ত দেখে নিলাম, ইন্দ্র সূক্ত দেখে নিলাম, রুদ্র সূক্ত দেখে নিলাম, বৃহস্পতি সূক্ত দেখে নিলাম, অশ্বিন দেখে নিলাম। এই জায়গাটার থেকে আমাদের কিন্তু প্রশ্ন আছে অশ্বিন, অশ্বিন চিকিৎসক, বৈদিক স্যার চিকিৎসক। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। বলছি শূদ্র শ্রেণীর দেবতা কি নেই? বৈশ্য শ্রেণী আছে, ব্রাহ্মণ ক্ষত্র সবাই আছে, তাহলে কি শূদ্র শ্রেণীর দেবতা নেই? এখানে তো আমার জানা নেই। আচ্ছা এখানে তো আচ্ছা, আমি ঠিক আছে। 3টে ভাগ পেয়েছি। আমি অবশ্যই প্রশ্নটা নোট ডাউন করলাম। যদি আমি আমি একটু দেখব, বই আমি দেখে নেব, যদি পাই আমি নিশ্চয়ই প্রতিবারটা জানাবো। দেখেছিলাম যে অশ্বিনী হবে, অশ্বিনী কুমারদ্বয়। আচ্ছা, ঠিক আছে, আমি একবার সেটি চেক মানে করে নেব। সুন্দর আর কি, মানে আপনি যদি দেখেন আর কি পরে। হতে পারে, হতে পারে, আপনি ঠিক বলছেন, হতেই পারে এখানে হয়তো তথ্যটা দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক, একটু আমি দেখে একবার পরে দেখে নেব। বলবেন যদি দেখে নিশ্চয়ই থাকেন। জানাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ভালো ঠিক আছে। প্রশ্ন, আমি নিশ্চয়ই জানাবো। স্যার অবশ্যই। এই পুরোটাই মানে পড়ে রাখতে হবে? একদম একদম পুরোটাই পড়ে রাখুন, সময় আছে তো আমাদের হাতে। আমরা আচ্ছা, কেন আমরা ছেড়ে দেবো? যদি ধরুন এখানটার থেকেই একটা প্রশ্ন দিয়ে দিল, তাই না? সচিপতি, ধনঞ্জয়, বজ্রহস্ত, এটা তো বহুবার দিয়েছে নেটে। যারা নেট পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন, ব্রজবাহু, এইগুলো তো বহুবার দিয়েছে। এইগুলো বহুবার দেয়, এগুলো হিরণ্যপাণি। এগুলো কি দেখতে স্যার? পাবেন। এগুলো বিশেষণ, ইন্দ্র দেবতার বিশেষণ, বিষ্ণু দেবতার বিশেষণ, বৃহস্পতি দেবতার বিশেষণ, অশ্বিনী দেবতার বিশেষণ, বরুণ দেবতার বিশেষণ। এগুলো বিশেষণ। এগুলো আমরা স্যার এগুলো স্যার মনে রাখা তো কঠিন ব্যাপার, মনে রাখার কোনো না উপায় না, আছে? মনে মনে থেকে যাবে। কি বলুন তো, আপনি 3 থেকে 4 বার পড়ুন। 3 থেকে 4 বার পড়ার পর দেখবেন একটা কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। যখনই আপনি পাবেন না, পড়ুন না, 3 থেকে 4 বার ভালো করে পড়ুন, মন দিয়ে দেখুন, একটা আপনার মাইন্ডে একটা গেঁথে যাবে। কিছু কিছু জিনিস না মুখস্থ থাকে না, কিন্তু প্রশ্নের অপশন দেখলেই দেখবেন আপনার ঠিক উত্তর হয়ে গেছে। কিন্তু জিনিসটা পড়ে স্যার রাখতে হবে। কিরকম প্রশ্ন কিরকম হতে পারে এটা এখান থেকে? থেকে ধরুন, এখান থেকে দিতে হতে পারে যে অগ্নি দেবতার নিচের কোনটি অগ্নি দেবতার উপযুক্ত বিশেষণ বা উপাধি। নিচের কোনটি অগ্নি দেবতার উপযুক্ত বিশেষণ? এখানে দিল হোতা, নেক্সট দিয়ে দিল হিরণ্যপাণি, নেক্সট দিয়ে দিল গণপতি, নেক্সট দিয়ে দিল একটা কিছু অমুক অসুর বা ক্ষত্রিয় বা সচিপতি, কিছু একটা দিয়ে দিল। তখন আপনাকে বলতে হবে যে অগ্নি দেবতার উপযুক্ত বিশেষণ এখানে হোতা পেয়েছি, মানে হোতা, হোতা হলো। নেক্সট আপনার পড়লো হয়তো বজ্রহস্ত। বজ্রহস্ত কার বিশেষণ? ইন্দ্রের বিশেষণ। বজ্রহস্ত নিচের কোন দেবতার বিশেষণ? অপশন দিয়ে দিল অগ্নি, সবিত্রী, বিষ্ণু এবং ইন্দ্র। তখন আপনাকে ঠিক করতে হবে যে বজ্রহস্ত হলো ইন্দ্র দেবতার বিশেষণ। তার জন্য কি হয়, এবারে কিন্তু পরীক্ষাতে এই জায়গাগুলোকে টার্গেট করা হয়নি, তার মানে এমন নয় যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে না। নেক্সট বার কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের হাতে যেহেতু এনাফ সময় আছে, আমরা কি করব, এখন থেকে প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিনাটি ভাবে পড়ে নেব। আপনারা পড়ুন, আপনারা খাতায় লিখুন, দেখুন তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। স্যার সিলেবাসের পিডিএফটা স্যার গ্রুপে দেবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুলে গেছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আজকে। নেক্সট নেক্সট আমরা আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। নেক্সট আমরা আসছি বেদ পাঠ প্রণালী। বেদ পাঠ প্রণালী, প্রকৃতি পাঠ, বিকৃতি পাঠ। আমি মূলত নেটের জায়গাগুলোকে তুলে ধরছি। নেটে যে যে প্রশ্নগুলো হয় সেইগুলোকে আমি চাইছি, কারণ যদি স্ট্যান্ডার্ড লেভেল করে নেটের থেকে তো আর হাই করবে না। তার জন্য এই জায়গাটা প্রকৃতি পাঠ, সংহিতা পাঠ, পদপাঠ এবং ক্রমপাঠ, এটা তো আছেই। এইটা না, এটা রেখা হবে, কেমন? এটা একটু ইয়ে করে নিন তো, যার কাছে বইটা আছে, এটা রেখা হবে, রেখা। রেখা, রেখা মানে হচ্ছে সরল, সরল রেখা। রেখা, রেখা মানে হচ্ছে লাঠি, লাঠির মতো সরল হবে উচ্চারণগুলো। এটা রেখা হবে, কেমন? এখানেও রেখা হবে, এখানেও রেখা হবে। কিছু বই আমরা লেখা স্যার পেয়েছিলাম, কিন্তু স্যার লটা কি র হবে? র হবে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বইয়ে ল আছে, কিন্তু আমি হিন্দি দুটো বই দেখলাম এবং ওই সংস্কৃত বইটাও দেখলাম, সেখানে র আছে এবং তার ব্যাখ্যাও করা হয়েছে। সুতরাং র কারেক্ট, ল নয়। বাংলা বইগুলোতে আমরা অনেক বইয়ে ল পেয়েছিলাম। যাই হোক, বিকৃতি পাঠ 8টা কি কি রয়েছে?
জটামালা শিখা রেখা ধ্বজড দণ্ড রথ ঘনঃ অষ্ট বিকৃতয়ঃ প্রোক্তা ক্রমপূর্ব মহর্ষিবি। অর্থাৎ এই যে বেদ পাঠ আমরা কিভাবে করব, সংহিতা পাঠ, প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ। মানে অগ্নিম ইল্লে পুরোহিতম, এটা আমরা সংহিতা, এটা হচ্ছে আমাদের মন্ত্র মানে সংহিতা, তার পদপাঠ করা হচ্ছে, তার ক্রমপাঠ করা হচ্ছে, তার আবার জটা পাঠ করা হচ্ছে, তার আবার মালা পাঠ করা হচ্ছে, তার শিখা পাঠ করা হচ্ছে। এইগুলো কি বলুন তো, একটা ব্যাখ্যা আছে। জটা পাঠ কাকে বলা হয়, মালা পাঠ কাকে বলা হয়, শিখা পাঠ কাকে বলা হয়, ধ্বজ পাঠ কাকে বলা হয়। দরকার হলে আমি সেই ডেফিনেশন গুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো, একবার জাস্ট করবেন। জিনিসগুলো খুব সহজ কিছু না। মালা মানে ধরুন অগ্নিম, জটা মানে হচ্ছে এর সূত্রগুলো রয়েছে 1 2 1 2 1 3, এরকম করে অনেকগুলো সূত্র আছে। মানে আমি একটা জাস্ট বলছি, ধরুন অগ্নিম ইলে পুরোহিতম, এটা হচ্ছে আমাদের সংহিতা পাঠ, মানে সংহিতা মন্ত্রটা। এর আমরা পদচ্ছেদ করলাম, পদপাঠ করলাম। তারপর যখন আমরা ক্রমপাঠে যাচ্ছি তখন আমরা এরকম করছি, অগ্নিম ইলে, ইলে পুরোহিতম, পুরোহিতম অগ্নি। দেখবেন যখন আমরা মন্ত্রগুলো পাঠ করি না, বৈদিক মন্ত্রগুলো, দেখবেন যে ওয়ার্ডটা শেষ হচ্ছে অনেক সময় সেই ওয়ার্ডটা আবার প্রথম থেকে শুরু করা হচ্ছে, অগ্নিম ইলে, তারপরে কি আছে পুরোহিতম। কিন্তু আমি বলছি অগ্নিম ইলে, ইলে পুরোহিতম, পুরোহিতমের পর কি আছে, অগ্নিম ইলে পুরোহিতম যজ্ঞস্য। তাহলে অগ্নিম ইলে, ইলে পুরোহিতম, পুরোহিতম যজ্ঞস্য। এইরকম করে একটা সূত্র, এগুলোর প্রত্যেকটার একটা করে সূত্র আছে, 1 3 3 1 2 1, অনেকটা মানে ভাস্ট এরিয়া। এতটা জানার দরকার নেই, এত ডেফিনেশন কখনোই পড়বেন আমাদের এসএসসি তে, কিন্তু জাস্ট একটু জেনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বিকৃতি পাঠ। মানে আমাদের যে বৈদিক যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো যেন ঠিকঠাক ভাবে আমরা পাঠ করতে পারি, তার জন্য 8 প্রকার বিকৃতি পাঠের কথা বলা হয়েছে, যাতে মন্ত্রগুলো আমাদের ভুল উচ্চারিত না, মুখ থেকে ভুল উচ্চারিত না হয়, মন্ত্রের অর্থ যেন পরিবর্তন না হয়। অর্থাৎ মন্ত্রের সঠিক অর্থ, মন্ত্রের সঠিক উচ্চারণ বোঝায় রাখার জন্য এই বিকৃতি পাঠ করা হয়েছে। অর্থাৎ বিকৃতি পাঠ 8টি। কি কি রয়েছে এখান থেকে প্রশ্ন যেটা হয়, বিকৃতি পাঠ কয়টি? বিকৃত পাঠ হচ্ছে 8টি। জটা মালা শিখা রেখা ধ্বজ দণ্ড রথ ঘনঃ অষ্ট বিকৃতয়ঃ প্রোক্তা ক্রমপূর্ব মহর্ষিবি। মানে একটার পর একটা ক্রমপূর্ব, প্রথমে সংহিতা পাঠ হবে, তারপর পদপাঠ হবে, তারপর ক্রমপাঠ হবে, তারপর জটা পাঠ হবে, তারপর মালা পাঠ হবে, তারপর শিখা পাঠ হবে, তারপর এইভাবে পরপর করতে হবে ক্রমপূর্ব মহর্ষিবি। মহর্ষিরা এইভাবেই পরপর এগুলোর ব্যাখ্যা করেছেন। তাহলে এখান থেকে আমাদের যে প্রশ্নটা হতে পারে, বিকৃতি পাঠ কয়টি রয়েছে? বিকৃতি পাঠ 8টি রয়েছে। এটা কিন্তু রেখা হবে, এটা সবাই ঠিক করে নেবেন, কেমন? রেখা। হ্যাঁ, একটা মন্ত্রের কি এতগুলো পাঠ হবে? কেন হবে না? র হবে, র র র র ফর রাম, র, ল নয়, র। নেক্সট, বৈদিক স্বর আমরা প্রত্যেকেই জানি, উচ্চৈর উদাত্ত, নিচৈর অনুদাত্ত, সমাহার সরিত। উদাত্ত মানে উপরে চিহ্ন থাকবে, নিচৈর অনুদাত্ত মানে হচ্ছে নিচে একটা দাগ থাকবে, সমাহার সরিত, সরিতের কোনো চিহ্ন নেই। এই জায়গাটা আমরা প্রত্যেকেই জানি। উচ্চৈর উদাত্ত, এখান থেকেও যে কোনো ভাবে প্রশ্ন হতে পারে। উচ্চৈ রুদাত্ত, এখানে নেটে বা যে কোনো পরীক্ষাতে আসে, কিন্তু এই জায়গাটা থেকে 1-2টো প্রশ্ন আসে। উচ্চৈ রুদাত্ত, উচ্চৈ ড্যাশ মানে ড্যাশ উদাত্ত, একটা অপশন দিয়ে দিল, নিচই ড্যাশ, সমাহার ড্যাশ, এরকম করে কিন্তু প্রশ্ন হয়। তাহলে আমরা কি করব? 3টেই আমরা মুখস্থ করে রাখবো। কি কি? উচ্চই উদাত্ত, উচ্চই উদাত্ত, নিচই অনুদাত্ত, সমাহার সরিত, প্রত্যেকের মুখস্থ আছে। শুধু মনে রাখবে উচ্চই উদাত্ত, উদাত্ত স্বর হচ্ছে মাথার উপর দাগ থাকে, নিচই অনুদাত্ত মানে তার নিচে শব্দটার নিচে একটা লাইন থাকে, সমাহার সরিত, সরিতের কোনো চিহ্ন থাকে না। বৈদিক ছন্দ 7 প্রকার আমরা প্রত্যেকেই জানি। 24 অক্ষর থেকে শুরু হচ্ছে, প্রতিটি ছন্দে 4 করে বৃদ্ধি পাবে। গ উ অ বি বৃ প ত্রিজ, এটা আমরা মনে রাখতে পারি। অথবা আমি যেটা একটা ট্রিক্স তৈরি করেছিলাম, গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, আমি এইভাবে মনে রেখেছিলাম। আমার অনেক সময় এটা মনে থাকতেও না, সোজা, এটা খুব সোজা, আপনারা এটাই মনে রাখবেন।
যদি কারো মনে হয়েছে গায়ে উনার, মানে গায়ে মানে শরীরে, গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, এইটাকে আমি তৈরি করেছিলাম। এটা আমি করেছিলাম। এটাও অনেকেই মনে রাখতে পারেন, অথবা এটা তো প্রসিদ্ধ একটা লাইন, গ উ অ বৃপ ত্রিজ, যদি এটা কখনো কেউ ভুলে যান এটাও মনে রাখতে পারেন। গায়ে উনার, গা, গা ফর গায়ত্রী, উ ফর উষ্ণিক, অ ফর অনুষ্টুপ, বৃ ফর বৃহতি, প ফর পংক্তি, তি ফর ত্রিষ্টুপ, জ ফর জগতি। গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, মানে অসময়ে আমাদের শরীরে বৃষ্টি পড়েছে, আমরা জলে ভিজেছি, তার ফলে আমার জ্বর এসে গেছে। গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, আপনারা এটাও মনে রাখতে পারেন, অথবা নিচেরটাও মনে রাখতে পারেন, যার যেটা মনে হয় মনে রাখবেন। পড়াই হবে এটা, হ্যাঁ পড়াই। নেক্সট, বেদের অপর নাম, এগুলো আমরা যাচ্ছি না। নেক্সট আমরা আসছি বেদাঙ্গ। এই জায়গাটার থেকে আমাদের প্রশ্ন কিন্তু হয়, এবং ভালো রকম প্রশ্ন হবে। এই 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 শ্লোকটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু আমি শ্লোক বলছি, দেখুন এটা কিন্তু আমি ছন্দ বলছি, মন্ত্র বললাম না। পাণিনীয় শিক্ষা, পাণিনীয় শিক্ষাতে এটা রয়েছে, মানে লৌকিক সাহিত্যের মধ্যে পড়ে যাচ্ছে, তার জন্য এটা আমরা শ্লোক বলছি। ছন্দ পাদৌ তু বেদস্য হস্তৌ কল্পতৌ পঠ্যতে জ্যোতিষাময়নং চক্ষু নিরুক্তং সূত্রমুচ্যতে শিক্ষা গ্রহণং তু বেদস্য মুখং ব্যাকরণং স্মৃতম তস্মাৎ সাঙ্গম অদিতব্য, সাঙ্গম মানে বেদাঙ্গ, তস্মাৎ সাঙ্গম অদিতৈব ব্রহ্মলোকে মহীয়তে। ঠিক, মানে তুমি যদি মুক্তি পেতে চাও এই ব্রহ্মলোকে মহীয়তে, যদি তুমি মহীয়ান হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সাঙ্গম মানে বেদের অঙ্গ সঙ্গে বেদকে পাঠ করতে হবে, বেদাঙ্গের সহিত বেদকে পাঠ করতে হবে। ছন্দ, পায়ের সঙ্গে ছন্দের তুলনা করা হয়েছে, হাতের সঙ্গে কল্পের তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? পায়ের সঙ্গে ছন্দের কেন তুলনা করা হলো? কেন পায়ের সঙ্গে কল্পের তুলনা করা হলো না? এটাও একটা প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে। প্রশ্ন হতে পারে অয়ন চক্ষুর সঙ্গে জ্যোতিষের কেন তুলনা করা হলো? নিরুক্তর সঙ্গে চক্ষুর, জ্যোতিষাময়নং চক্ষু, হ্যাঁ, জ্যোতিষাম অয়নং চক্ষু নিরুক্তং শ্রোত্রম উচ্চতে, নিরুক্তের সঙ্গে শ্রোত্র কানের কেন উচ্চারণ মিল মানে তুলনা করা হলো? শিক্ষা ঘ্রাণং নাকের সঙ্গে শিক্ষার কেন তুলনা করা হলো? মুখের সঙ্গে ব্যাকরণের কেন তুলনা করা হলো? কেন মুখের সঙ্গে হাতের তুলনা করা হলো না? কেন শিক্ষার সঙ্গে কানের তুলনা করা হলো না? এটাও একটা ইন্টারভিউতে প্রশ্ন হতে পারে। কেন করা হলো না? ছন্দ পাদৌ, পায়ের সঙ্গে ছন্দের তুলনা করা হয়েছে। ছন্দ মানে কি? ছন্দ মানে আমরা যখন নাচ করি, যখন নাচ করা হয়, যারা নাচ করেন, যে তালগুলো তুলে নাচের সময় দেখবেন যে পায়ের মধ্যে অনেক ঘুঙুর পরা হয়, অনেক কিছু উপকরণ নেওয়া হয়। সেগুলো কেন না? যাতে সে ছন্দের সঙ্গে নাচতে পারে। ছন্দ মানে কি? ছন্দ মানে আমরা যাতে ঠিকঠাক ভাবে, সুন্দর ভাবে আমরা শ্লোকটাকে বা মন্ত্রটাকে পাঠ করতে পারি, একটা শ্রুতি মধুর যেন হয়। ঠিক তেমন ভাবে যখন আমরা নৃত্য করি, যখন আমরা নৃত্য করি, পায়ের মধ্যে আমরা ঘুঙুর বেঁধে নিই বা অনেকেই উপকরণ নেয়। কেন? যাতে সে নৃত্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। অর্থাৎ ছন্দ প্লাস নিত্য। হস্ত কল্প, হস্ত মানে হচ্ছে হাত, কল্প মানে হচ্ছে বৈদিক যে যাগের যে বেদিগুলো তৈরি করা হয় তার মাপ। আমরা হাত দিয়ে কি করি? হাত দিয়ে মাপ করি, 1 হাত, 2 হাত, 3 হাত। আবার কল্পসূত্র বা কল্পশাস্ত্র বা বেদাঙ্গ যে কল্প, সেই কল্পে কি করা হয়? বেদের যে যাগযজ্ঞাদি হয়, সেই যাগযজ্ঞাদি যে বেদিগুলো তৈরি করা হয় তার মেজারমেন্ট করা হয়। হাতের দ্বারা যেমন মেজারমেন্ট করি, ঠিক তেমন বৈদিক শাস্ত্রে আমরা কল্পশাস্ত্র আমাদেরকে সেই মেজারমেন্টের কথা বলি। অয়নং চক্ষু, চক্ষুর সঙ্গে জ্যোতিষের তুলনা করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্র কি করে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু যেমন বলে দিতে পারে, মানে
ত্রিকালদর্শী হয়। দর্শন, দর্শন কে করে, আমাদের ভবিষ্যৎ কি হবে জ্যোতিষশাস্ত্র আমাদের বলে দিচ্ছে, মানে আমাদের ভবিষ্যৎটাকে দর্শন করছে জ্যোতিষশাস্ত্র। দৃশ ধাতু দর্শন করছে, ঠিক তেমন ভাবে চক্ষু, চোখের দ্বারাও আমরা দর্শন করছি, তাই চোখের সঙ্গে আমাদের জ্যোতিষশাস্ত্রের মিল আছে। নিরুক্ত, নিরুক্ত মানে কি, অর্থ, শব্দের অর্থের যেখানে বিশ্লেষণ করা হয়েছে সেটাকেই নিরুক্ত বলা হয়। কানে আমরা শব্দ শুনি, অর্থগুলোকে আমরা বুঝতে পারি, মানে কানে আমরা শব্দ শুনি, আর নিরুক্তে কি করা হচ্ছে, শব্দের অর্থের বিশ্লেষণ করা হচ্ছে নিরুক্তে। কানেও আমরা শব্দ শুনি, তাই শব্দের সঙ্গে নিরুক্তের, অর্থাৎ শব্দ কানের সঙ্গে নিরুক্তের একটা সম্পর্ক রয়েছে। ঘ্রাণম তু শিক্ষা, শিক্ষা শাস্ত্র কি, কোনটা মুখ থেকে উচ্চারণ হবে, কোনটা নাক থেকে উচ্চারণ হবে, ঘ্রাণ, ঘ্রাণ। শিক্ষাশাস্ত্র কি বলে, শিক্ষাশাস্ত্র আমাদের বলে অকারটা কোথা থেকে উচ্চারণ হবে, আকারটা কোথা থেকে উচ্চারণ হবে, নকারটা কোথা থেকে উচ্চারণ হবে। আর আমরা নাক দিয়েও অনেক সময় উচ্চারণগুলো করি, নাসিকা বর্ণ আছে, তালব্য, হাবিজাবি অনেক কিছু যে বর্ণগুলো রয়েছে, তার জন্য শিক্ষাশাস্ত্রের সঙ্গে এর মিল আছে। নেক্সট হচ্ছে মুখং ব্যাকরণং স্মৃতম। ব্যাকরণকে মুখ বলা হয়, কেন বলা হয় না, মুখ ছাড়া যেমন কোনো মানুষ বাঁচতে পারে না, খাদ্য প্রণালী কিছুই খাবার খেতে পারে না, কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না, তেমন ভাবে ব্যাকরণ যদি না থাকে, ব্যাকরণ যদি কেউ না জানে, তাহলে তার পুরো জীবনটাই, মানে পুরো শাস্ত্রটাই বেকার হয়ে যাবে। তার জন্য মুখ যদি না থাকে, আমরা বেঁচে থাকা না বেঁচে থাকা দুটোই যেমন সমান হয়ে যায়, ঠিক তেমন ভাবে ব্যাকরণ যদি আমরা না জানি, তাহলে আমরা কোনো শাস্ত্রই জানতে পারবো না। তার জন্য ব্যাকরণকে মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। তসমাৎ সাঙ্গম অধীতব্য, তার জন্যই সাঙ্গম, অঙ্গ মানে বেদাঙ্গ সহিত আমাদের বেদকে পাঠ করতে হবে ব্রহ্মলোকে। কিসের জন্য, মহি হতে। যদি তুমি মহিয়ান হতে চাও, তাহলে তুমি এই যে 6টা যে বেদাঙ্গের কথা বলা হয়েছে, এই বেদাঙ্গ সহিত আমাদের বেদকে পাঠ করতে হবে। এটা আমরা পুরো কারিকাটা, পুরো শ্লোকটা আমরা মুখস্থ করে নেব, কারণ এখান থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন হতে পারে, এখান থেকে ভালো রকম প্রশ্ন হতে পারে, সচরাচর থাকেই এখান থেকে। পুরো কারিকাটা, শ্লোকটাকে ভালো করে মুখস্থ করে নেবেন এই জায়গাটা। নেক্সট হচ্ছে আমাদের মুন্ডকোপনিষদ, এই সম্বন্ধে বলা হয়েছে শিক্ষাকল্প ব্যাকরণং নিরুক্তং ছন্দ জ্যোতিষম। এই বিষয়ে মুন্ডকোপনিষদে কি বলা হয়েছে এটাও এখানে তুলে নেবেন, মুখস্থ মনে রাখবেন। বেশ, সূক্ত সমূহ, অগ্নি সূক্ত, এখানে দেখুন ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত, এইগুলো থেকে প্রশ্ন হয়। ঋষি কে, পুত্র কে, ছন্দ কি, মন্ত্র সংখ্যা কতগুলো, দেবতা কি, এইগুলো একটুখানি আপনারা চোখ বুলিয়ে রাখবেন, একটুখানি নয় ভালো করেই চোখ বুলিয়ে রাখবেন, এইগুলোর থেকে কিন্তু প্রশ্ন হবে। খুব জটিল কিচ্ছু নয়, এগুলো আপনারা পড়ুন, 3 থেকে 4 বার পড়াশোনা করুন, দেখুন মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। এগুলো এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো মনে থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না এগুলোতে। নেক্সট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বহুবার নেটের পরীক্ষাতে দিয়েছে, ভূমি মাতা পুত্র অহং পৃথিব্যা। ভূমি মাতা মানে এই ভূমি হচ্ছে মাতা, আমার মা, পুত্র অহম আমি হচ্ছি পুত্র, কার না পৃথিবীর, এই পৃথিবীর আমি হচ্ছি পুত্র, এই ভূমি হচ্ছে আমার মা। খুব খুব বিখ্যাত একটা লাইন, ভূমি মাতা পুত্র অহং পৃথিব্যা। ভূমি হচ্ছে আমার মা, পুত্র হচ্ছে আমার, আমি হচ্ছি পৃথিবীর পুত্র। এটা কোথায় বলা হয়েছে, পৃথিবী সূক্ত, পৃথিবী সূক্ত অথর্ববেদ। এইটা আমাদের ভালো রকম পরীক্ষাতে কিন্তু আসে, সুতরাং জেনে রাখবেন। আমি হলাম পৃথিবীর পুত্র, আমার মা হলো ভূমি, এটা কোথায় আছে, অথর্ববেদে আছে, পৃথিবী সূক্তে রয়েছে। এটা কিন্তু পরে পরীক্ষাতে আসে, তার জন্য আমি এটা তুলে দিয়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি বেদের বিভাগ। বেদের বিভাগ মূলত দুটো, আমরা এর আগে দেখেছিলাম মন্ত্র এবং ব্রাহ্মণ। মন্ত্র ব্রাহ্মণয়োর নাম ধেয়ম বেদা, তাই না, এটা আমরা দেখেছিলাম, মন্ত্র এবং ব্রাহ্মণ। বৈদিক সাহিত্য বলতে আমরা সাধারণত সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদকে বুঝি। এই যে মন্ত্র এবং ব্রাহ্মণ, এই দুটো হচ্ছে বেদের ভাগ। ব্রাহ্মণের 3টে ভাগ হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তাহলে মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটো ভাগে বেদকে প্রথমত ভাগ করা হচ্ছে। ডেফিনেশন এর আগে আমরা পেয়ে গেছি, মন্ত্র ব্রাহ্মণয়োর নামধেয়ম, মন্ত্র এবং ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের ভাগ আমরা পাচ্ছি এবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতাটা নয়, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর মন্ত্র মানে হচ্ছে সংহিতা ভাগ, মন্ত্র ভাগ ইজগোল টু সংহিতা ভাগ। তাহলে ব্রাহ্মণের আমরা 3টে ভাগ পাচ্ছি, একটু পরীক্ষার অত ইয়ে নয়। বেদের মন্ত্র ভাগকে সংহিতা বলা হয়, এর অর্থ হলো সংকলন, যেখানে বেদ ও মন্ত্র রাশি সংকলিত হয়েছে, যা 4 ভাগে বিভক্ত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বারা, ঋক, সাম, যজু, অথর্ব। এই হচ্ছে আমাদের বেদব্যাসের পিতামাতা। এটা কিন্তু পরীক্ষাতে আসতো, যখন লিখিত পরীক্ষা হতো
এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হতো। বেদব্যাসের পিতামাতার নাম কি? পরাশর মুনি ও মৎস্যকন্যা সত্যবতী। এই প্রশ্নটা লিখিত পরীক্ষা যখন হতো 2010 সাল, 11 সাল, 12 সাল, তখন এটা কিন্তু 12তে নয় 11 পর্যন্ত, তখন এটা কিন্তু বারবার রিপিট হতো। ওকে, বেশ, তাহলে আমরা এতটুকু আমরা জানলাম, আমরা এইটুকু পড়াশোনা করলাম। আমরা কতদূর গেলাম দেখে নিই। আমরা সূচনা জেনে নিলাম, যেখানে আমরা আলোচনা করলাম বৈদিক সাহিত্য বা বৈদিক যুগ বলতে কোন যুগটাকে বোঝাচ্ছে এটা আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করলাম বৈদিক সাহিত্যের ইতিহাসের ব্যুৎপত্তি নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে বেদ যুক্ত ঠয় করে বৈদিক সাহিত্য, তার ব্যুৎপত্তি করলাম, তার ব্যাখ্যা করলাম। নেক্সট আমরা বেদ ও শব্দের ব্যুৎপত্তি করলাম, সেখানে বিদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে বিদ্যাতে অনেনৈতি বেদ, এরূপ ভাবে আমরা বেদ শব্দের ব্যুৎপত্তি করেছি। সাথে সাথে আমরা অজ প্রত্যয়ান্ত একটা শব্দ বলেছি। এখানে বিদ ধাতুর আমরা 4টে অর্থ পেলাম, সত্যার্থক, তার মধ্যে হচ্ছে অকর্মক, বাকি 3টে হচ্ছে আমাদের সকর্মক। সুতরাং তারপর আমরা ব্যাখ্যা করলাম যে শব্দ রাশির দ্বারা জ্ঞানাভিন্ন সত্তাভিন্ন পরম ব্রহ্মস্বরূপ পুরুষার্থকে বিচারপূর্বক জানা ও লাভ করা যায়, সেই শব্দ রাশিকে আমরা বেদ বলি। এটা আমরা জানলাম। নেক্সট আমরা জানলাম বেদ সম্পর্কিত বিভিন্ন উক্তিগুলো জানলাম, সেখানে আমরা ইষ্ট প্রাপ্তি, অনিষ্ট পরিহারয়, অলৌকিকং উপায়ম ইয় গ্রন্থ বেদয়তি স বেদঃ, এটা আমরা জানলাম। নেক্সট আমরা বেদের রচনা কালটা নিয়ে একটুখানি আলোচনা করলাম। তারপর আমরা মন্ত্রের অঙ্গ আমরা দেখলাম, ঋষি দেখলাম, যিনি মন্ত্র দ্রষ্টা তাকে ঋষি বলা হয়, ছন্দ দেখলাম, এবং আমরা দেখলাম দেবতা যার উদ্দেশ্যে স্তুতি করা হয় তাকে দেবতা বলা হচ্ছে। তারপর আমরা বর্ণনা অনুসারে দেবতাদের বিভাগ দেখলাম। তারপর আমরা দেখলাম বৈদিক দেবতার বিশেষণ বা উপাধিগুলো দেখলাম। সেখানে আমরা আলোচনা করলাম কেন অগ্নি দেবতার স্থান আগে, যদিও অগ্নি দেবতার থেকে ইন্দ্র দেবতার সুক্ত সংখ্যা বেশি, তথাপি কেন অগ্নি দেবতার স্থান সর্বাগ্রে, এটি নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর আমরা বেদ পাঠ প্রণালীতে চলে গেলাম, সেখানে আমরা দেখলাম বিকৃতি পাঠ এবং প্রকৃতি পাঠ আমাদের 3টে রয়েছে, সংহিতা পদপাঠ ক্রমপাঠ, এবং বিকৃত পাঠের মধ্যে 8টা রয়েছে, জটামালা, শিখারেখা, ধ্বজদণ্ড, রথগণ, অষ্টবিকৃতয় প্রোক্তা ক্রমপূর্ব মহর্ষিবিহি। এভাবে আমরা 8টা দেখলাম। নেক্সট আমরা বৈদিক স্বর 3টে দেখলাম, উদাত্ত, অনুদাত্ত, সরিত। সেখানে উদাত্তর আমরা দেখলাম যে উপরে দাগ থাকে, অনুদাত্তের নিচে থাকে, সরিতের কোনো চিহ্ন থাকে না। নেক্সট আমরা বেদাঙ্গ নিয়ে আলোচনা করলাম, ছন্দপাদৌতু বেদস্য কল্প হস্ত উপঠ্যতে, এই আমরা এটা দেখলাম। নেক্সট আমরা দেখলাম সুক্ত সমূহ দেখলাম। নেক্সট আমরা বেদের বিভাগ, এত দূর আমরা গেলাম। লাস্ট আমাদের পয়েন্ট বাকি আছে অতিরিক্ত কিছু তথ্য। এই অতিরিক্ত কিছু তথ্যগুলো আমি অনেকটা আছে অতিরিক্ত তথ্য, 1 পাতা 2 পাতা 3 4 5 পাতা রয়ে গেছে, মনে হয় এতটা হবে না। আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত তথ্যটা আমরা নেক্সট ক্লাসে না হয় আলোচনা করব। এটা আমরা আগে রেডি করে নি কিছু না, যেগুলো আমরা বললাম 19-20 কোন বই আরো যদি কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেগুলো আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এটা আমি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ফার্স্ট আগে এটা আমরা আলোচনা করে নেব, তারপর আমরা আমাদের অন্য টপিকে যাব। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, আজকের যে এতটা পড়ানো হলো আপ টু 15 পয়েন্ট অবধি, প্রত্যেকের কাছে এই তথ্যগুলো আছে, যেগুলো আমি শেয়ার করলাম সেগুলো তো অবশ্যই করবেন। সাথে সাথে কোনো একটা বইকে ফলো করুন, আপনারা চেষ্টা করুন বিমান চন্দ্র বাবুর বই রাখার জন্য, বা যে কোনো একজন ভালো পুরাতন যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে কাছে রেখে নিখুঁতভাবে পড়াশোনা করতে। এবং যখন যেটা পড়াশোনা করবে, মানে আজকে বৈদিক সাহিত্যের আমরা এতটা আলোচনা করলাম, নেক্সট আবার ক্লাস যেদিন আছে তার আগে পুরো বৈদিক সাহিত্যটা আপনারা রেডি করে নিন। মানে যতটা পড়া হচ্ছে 6 দিন বা 5 দিন একটা গ্যাপ থাকছে, তার মধ্যে পুরো পড়াটা রেডি করে নিন, যেন পরীক্ষার সময় আমাকে চাপ না সহ্য করতে হয়। এবং এমন ভাবে রেডি করুন, পুরো স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছিয়ে। এখানে দেখুন স্টাডি মেটে বা বইয়ের মধ্যে কিন্তু এইভাবেই সাজানো গোছানো আছে, সেই মতো করে আপনারাও নিজেদের মতো করে একটা স্টাডি ম্যাট তৈরি করে নিন। বইপত্র দেখুন, ক্লাস শুনবেন, আরো যদি অন্যান্য ইনফরমেশন যে বইগুলো রয়েছে, অন্যান্য সহায়িকা বইগুলো, সেগুলোর মধ্যে এক্সট্রা কি ইনফরমেশন আছে সেইগুলোকে খুঁজে বের করবেন। তারপর নিজের মতো করে একটা স্টাডি ম্যাট তৈরি করে নিন। প্রথম দিন থেকে সুন্দরভাবে, নিখুঁতভাবে, ইন ডিটেলস প্রত্যেকটা টপিক
প্রত্যেকটা তথ্যকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করুন। একটা সময় গিয়ে দেখবেন নিজের প্রতি একটা কনফিডেন্স এসে যাবে যে আমার বৈদিক সাহিত্য সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। এবার মোটামুটি যদি কোনো প্রশ্ন দেয়, আমার মাথা যদি ঠিকঠাক থাকে, আমার পরীক্ষার হলে মাথা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি আশা করি ঠিকঠাক উত্তর দিতে পারবো। বা যে যে জায়গাগুলো ইন্টারভিউ হতে পারে এসএসসির জন্য, সেই জায়গাগুলো আমি কিন্তু একটুখানি রপ্ত করতে পেরেছি। একটা নিজের প্রতি কনফিডেন্স এসে যাবে। আর সেই কনফিডেন্সটা তখনই আসবে যদি আপনার কাছে সবকিছু সুন্দর সাজানো গোছানো থাকে। আমরা একটা বাড়ি দেখবেন, একটা বাড়ি যদি অগোছালো থাকে দেখবেন সবসময় মানে কাজের প্রতি এনার্জি আসে না, পড়াশোনা করতে আমাদের এনার্জি আসবে না। কিন্তু সেই বাড়িটা যদি আমার বিছানা একদম সুন্দর সাজানো গোছানো থাকে, বিছানার বালিশ যদি আমার ঠিকঠাক জায়গায় থাকে, আমার ফোন যদি ঠিকঠাক জায়গায় থাকে, আমার আয়রন যদি ঠিকঠাক জায়গায় থাকে, আমার মাথা ছাড়া চিরুনি যদি আমার ঠিকঠাক জায়গায় থাকে, জলের বোতল যদি আমার ঠিকঠাক সুন্দর সবকিছু যদি ঠিকঠাক জায়গাতে থাকে, আপনার দেখবেন ঘর মানে ওই রুমটাতে ঢুকলে একটা আলাদা একটা এনার্জি পাবেন। কেন এনার্জি পাচ্ছেন? রুমটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আমরা দেখবেন যদি আমরা মানে কোনো একটা পুরাতন ময়লা জামা কাপড় পরি, দেখবেন কেমন একটা মেচমেচে ভাব লাগে। কিন্তু যদি আপনি সুন্দর একদম নিট এন্ড ক্লিন থাকেন, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সুন্দর সেজে গুজে, মানে ফিটফাট, আমি বলছি না যে একদম ইয়ে থেকে আদি ঢাকেশ্বরী থেকে একটা বেনারসি কিনে এনে পড়বেন, এটা নয়। মানে একদম যে একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন একটা যদি কাপড় আমরা পরি বা সব দিক থেকে আমরা যদি ফ্রেশ থাকি, দেখবেন আমাদের কাজের প্রতি একটা এনার্জি আসে। ঠিক তেমন ভাবে পড়াশোনার ক্ষেত্রেও ওই টেকনিকটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। সবকিছু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখুন, দেখবেন পড়ার প্রতি একটা এনার্জি তৈরি হবে। প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে না, আমি এটা পড়ি, আমি এটা পড়ে নিই। এবং আস্তে আস্তে দেখবেন নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা আজকের মতো আমি স্যার এখানে শেষ করছি। স্যার বলছি বইটা নিমাই চন্দ্র কি বললেন? বিমানচন্দ্র ভট্টাচার্য। বিমানচন্দ্র ভট্টাচার্য। বইটা ভালো, বেশ ভালো, পাতলা চটি স্যার বই, বললাম কিন্তু কি লিখতে ভালো। স্যার হুম 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 হুম। স্যার বললাম কি আজকে যতটুকু পড়ালেন এগুলো পিডিএফ পেয়ে যাবো তো গ্রুপে? বই আছে তো এটার বই থেকে আমি পড়ালাম। স্যার মানে যেগুলো বইটা তো পড়ালেন স্যার এগুলো আমরা পাইনি। পিডিএফ আকারে দিয়ে দিলে স্যার আমাদের সুবিধা হতো লিখতে, সব তো লেখা সম্ভব হলো না। এই পিডিএফটা বইটা হচ্ছে স্যার এখনো পাইছে না। বইটা পেয়ে যাবেন, বইটা পেয়ে যাবেন। এই পিডিএফটা হচ্ছে ব্রহ্মাস্ত্র বইয়ের মানে টপিক গুলো আমি পড়ালাম, আর কিছু না। বইটা পেয়ে হ্যাঁ যাবেন, স্যার, ওই বইটা পেয়ে আপনি যাবেন। যে ব্রহ্মাস্ত্রের কথা বললেন না, সেটা স্যার আসতে তো একটু দেরি হবে না, সেই জন্য বললাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাপ এটা এটা শেয়ার করতে বলবেন না প্লিজ, আমি অ্যাপের মধ্যে আপলোড করে দেবো নি, আমি অ্যাপে আপলোড করে নেব। বইটা না ওকে, আসা পর্যন্ত স্যার দিন। ঠিক আছে, দেখছি দেখছি আমি দেখছি, পেয়ে যাবেন হ্যাঁ বইটা, স্যার, আর পেয়ে যাবেন। সিলেবাসটা একটু স্যার দিয়ে দেবেন। হ্যাঁ, সিলেবাসটা আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার আর স্যার বইগুলোর নাম সহ লেখকের নামগুলো একটা পিডিএফ স্যার দিলে ভালো হয়, আমি গত ক্লাসেও বলছিলাম। এই যে আমি যেমন সাহিত্যের ইতিহাস বললাম, বিমানবাবুর বইটা কিনে নিন, ঠিক আছে? না, আর যেগুলো কিনতে হবে সেগুলো একসঙ্গে দিলে ভালো হয়। আচ্ছা, দাঁড়া এক মিনিট। এই গতদিন যে পিডিএফটা আমি শেয়ার করেছিলাম, সেই পিডিএফ এ কিন্তু বইয়ের নাম দেওয়া ছিল। এখানে নিয়ে সেই পিডিএফটা, ওই পিডিএফ এর লাস্টে কিন্তু সমস্ত বইগুলো রেফারেন্স দেওয়া ছিল, প্রত্যেকটা বই কোন কোন বই কিনবেন। আচ্ছা, আমি পিডিএফটা যদি পাচ্ছি দিচ্ছি, না তো আমি লিখে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, কেমন, আমি পাঠিয়ে দেবো। আমি আপাতত ওই গত ক্লাসের পিডিএফটা, এই যে কি কি পড়তে হবে না, এখনই পাঠিয়ে দিচ্ছি। কি কি পড়তে হবে, টু, এটাকে কপি করি, কোথায় নেওয়া যায়, টেলিগ্রামে আগে নিয়ে নিই, এই পাঠিয়ে দিই। এই পিডিএফটা স্যার আমরা কোথায় পাবো? আমি গ্রুপে দিচ্ছি। এই গ্রুপে থাকবে তো? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি লাইনে থাকুন, দিচ্ছি। ঠিক আছে।
কি গ্রুপের নাম যেন ছিল? এসএলএসটি না, এসএলএসটি। দেখুন তো, আমি পাঠালাম পিডিএফটা, চলে গেছে, আশা করি চলে গেছে। বেশ, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আপনারা রুটিন দেখে নেবেন এবং এই ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। অ্যাপের মধ্যে যাবেন, ওখানে মাই কোর্সে দেখবেন, নিজের এসএসসি ব্যাচ দেখাবে, এসএসসি ব্যাচ ক্লিক করলে দেখবেন ভিডিওতে যাবেন। ওকে, থ্যাংক ইউ।